ঝমঝম করে বৃষ্টি পড়ছে, একে জাঁকিয়ে শীত পড়েছে। তার উপর বৃষ্টিতে কলকাতা শহরের মানুষেরা যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তবে ঘুম নেই অ্যাডভোকেট আর্য ব্যানার্জির চোখে। একটা কেস ফাইল নিয়ে ব্যস্ত সে। আর্যর বাড়ির বড় দেওয়াল ঘড়িতে রাত 12টা বাজতেই ঘড়ির ভিতরের ঘণ্টাটা ঢং ঢং করে বেজে উঠল। আর্য রান্নাঘর থেকে এক ফ্লাস্ক ব্ল্যাক কফি করে সেখান থেকে একটা কফি মাগে কিছুটা ঢেলে ডাইনিংয়ের সোফায় এসে বসল। ঠিক সেই সময় কলিং বেলটা বেজে উঠল। উফ বাবা, শান্তিতে একটু ঘুমানোর জো নেই। রাত বিরেতে কেস মিটিয়ে এসে এবার দেখো এত রাত্রে কে এসেছে বাড়িতে। কত জন্মের পাপ হলে বাপ মায়ে উকিলের সঙ্গে বিয়ে দেয়। শালিনী গজগজ করে বাথরুম থেকে ঘরের দিকে চলে গেল। ঘরে গিয়ে সে ঘুমন্ত ছেলের পিঠে চাপড় মেরে নিজেও পাশ ফিরে শুয়ে পড়ল। আমার সঙ্গে তোমার তো নিত্যদিনের ঝামেলা, তার জন্য অযথা বাবা মাকে টেনে আনছো কেন? আর্য কফি মাগে এক চুমুক দিয়ে দরজাটা খুলে দেখল দরজার সামনে কেউ নেই, আশেপাশেও কাউকে চোখে পড়ছে না। অদ্ভুত, এখানে তো কেউ কোথাও নেই। তাহলে কলিং বেলটা কে টিপল? মাতাল কারোর কাজ হবে। গেটটা বরং বন্ধ করে দিই, না হলে এক্ষুনি শালিনী গজগজ শুরু করবে। চিঠিটা খুলে আর্য দেখল তাতে লেখা, কাল ভোর 4:30 উড়নচণ্ডী পার্কের কাছে চলে আসুন, কেসের হিসেব মিলে যাবে। কি হলো, কে এসেছে? কেউ না, কেউ হয় ভুল করে কলিং বেল টিপে দিয়েছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা, চিঠিটা কে লিখল? কেসের হিসেব মিলে যাবে। তাহলে কি কেউ আমাকে ক্লু দিতে চাইছে? কালকে না গেলে সব হিসাব মিলবে না। দেখা যাক আর্য ব্যানার্জি, তোমার কপালে কাল ঠিক কি নাচছে। চিঠিটা জামার পকেটে রেখে আর্য কেস ফাইল নিয়ে বসে পড়ল। সারা রাত ধরে কেসটা স্টাডি করার পর ভোরবেলায় আর্য যখন পার্কের গেটের কাছে এসে পৌঁছল, তখনও চারপাশে ঘন কুয়াশা। পার্কের গেটটা পর্যন্ত ঠিকভাবে দেখা যাচ্ছে না। কুয়াশার মধ্যে লাল হুডিটা পরে হাঁটতে থাকলো আর্য। হঠাৎ একটা কালো পাথরে ধাক্কা লেগে পড়ে গেল সে। পাথরটা হাত দিয়ে সরিয়ে মাথা তুলে তাকাতেই দেখতে পেল একটা বড় ট্রাঙ্ক সামনে রাখা। আরে, ভোরবেলায় এখানে ট্রাঙ্ক কে রেখেছে? দেখি তো খুলে। ট্রাঙ্কটা খুলতেই আর্য দেখতে পেল ভেতরে একটা মৃতদেহ। যে লোকটাকে মেরে ফেলে দেওয়া হয়েছে তার মুখটা বীভৎসভাবে থেঁতলে দেওয়া হয়েছে। পকেট থেকে মোবাইল বার করে আর্য ফোন করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে পুলিশের সাইরেনের শব্দ শুনতে পেল আর্য। শব্দটা ক্ষীণ থেকে ক্রমশ জোরালো হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসার দত্ত এসে পৌঁছলেন সেখানে। হ্যান্ডস আপ, পালানোর চেষ্টা করবেন না, মুখ ফেরান এদিকে। আর্য হাত দুটো ওপরে তুলে মুখ ফেরালো। মিস্টার ব্যানার্জি, আপনি এত সকালে এখানে কি করছেন? কেন, মর্নিং ওয়াক করতে আসতে পারি না? আমি এই ট্রাঙ্কটা দেখে আপনাদের ফোন করতেই যাচ্ছিলাম, তা করতে করতেই আপনারা চলে এলেন। আপনি যেটা বলছেন সেটা হয়তো ঠিক, কিন্তু তথ্য প্রমাণ তো অন্য কথা বলছে মিস্টার ব্যানার্জি। আমাদেরকে যিনি ফোন করেছেন তিনি ফোনেই জানিয়েছেন আপনার সঙ্গে এই ভদ্রলোকের ধস্তাধস্তি হয়েছে, এবং তিনি সেটা লক্ষ্য করেই আমাদের ফোন করেছেন। এখন আমরা এসে দেখছি ভদ্রলোক মৃত, তার মুখটা অস্বাভাবিকভাবে থেতলে দেওয়া হয়েছে। এমনকি যে কালো পাথর দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে সেটাও আপনার পায়ের কাছে পড়ে আছে। কি সব বোকা বোকা কথা বলছেন? আপনারা আসার আগে কিছুক্ষণ আগে আমি এখানে এসেছি।
আর ওই কালো পাথরটাতে আমি পড়ে গিয়েছিলাম, একটু আগে আমি সরিয়ে রেখেছি। আপনি সরিয়ে রেখেছেন, কিন্তু আপনি কি দেখেননি পাথরটার গায়ে চাপ চাপ রক্ত লেগে? কি? হ্যাঁ, তাকিয়ে দেখুন। আর্য তাকিয়ে দেখে সত্যিই পাথরটার গায়ে রক্ত লেগে আছে। পাথরের এই রক্তের দিকটা পার্কের মেঝের দিকে পড়েছিল, তাই সে দেখতে পায়নি। হাতে করে পাথরটা সরাতেই রক্তটা সামনে চলে এসেছে। আর্যর মাথাতে সব যেন কেমন করে গুলিয়ে যেতে থাকলো। এক সেকেন্ড, মৃতদেহর হাতে ওটা কি বলুন তো মিস্টার ব্যানার্জি? আমি কিভাবে বলবো? আপনি অফিসার না আমি? রাগ করছেন কেন? দাঁড়ান, দেখতে দিন। নীল রঙের বোতাম, কি অদ্ভুত দেখুন। মৃতদেহের হাতের মুঠোয় একটি নীল রঙের বোতাম। আপনিও তো হুডির নিচে একটা নীল রঙের জামা পরে এসেছেন, জামার সব বোতাম অক্ষত আছে। এবার আর্যর মুখটা সত্যি সত্যি শুকিয়ে গেল। না অফিসার, জামাটা গায়ে দেওয়ার সময় আমি লক্ষ্য করেছিলাম মাঝের বোতামটা নেই, কিন্তু শীতের দিনে আমার জামার উপর লাল হুডিটা পরব বলেই সেটাকে তখন আর অত আমল দিইনি। ভেবেছিলাম বাড়ি ফিরে শালিনীকে বলবো বোতাম একটা জুড়ে দিতে। আপনাকে যতটা পারফেক্ট ম্যান হিসেবে জানি, আপনি যেভাবে জ্যোতিষ গ্রহ নক্ষত্র মিলিয়ে সোমবার সাদা জামা, মঙ্গলবার লাল জামা আর শনিবার নীল জামা পরে থাকেন, সেক্ষেত্রে বোতাম ছাড়া জামা পরে আপনি আসবেন, এটা মানতে আমাদের কষ্টই হচ্ছে। আপনি ঠিক বলেছেন অফিসার, আমি কোন দিন কোন জামা পরি সেটা সবার জানা। আমার প্রত্যেকটি দিনের জন্য একটি নির্দিষ্ট করে জামা রাখা থাকে, সেটাও সবার জানা। 7টা জামা আমি পরপর 2 সপ্তাহ পরি, তারপর সেটা লন্ড্রিতে দেওয়া হয় আর অন্য সেট বার করা হয়। এই তথ্যগুলো যেহেতু সবার জানা, সেক্ষেত্রে আমাকে ফাঁসাতে গেলে নীল জামার বোতাম ছিঁড়ে খুনির হাতে গুজে দেওয়াটা অযৌক্তিক কিছু নয়। আপনি কোর্ট রুমের মতো পয়েন্টে পয়েন্টে কথা বলছেন মিস্টার ব্যানার্জি, কিন্তু আমরা আপনার কথা বিশ্বাস করব কেন? অফিসার স্থির দৃষ্টিতে আর্যর দিকে তাকিয়েছিলেন। আর্যর জায়গায় অন্য কেউ হলে হয়তো ঘাবড়ে যেত বা ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো অবস্থা হতো, কিন্তু আর্য একজন নামকরা দুঁদে উকিল, তাই ঘটনার আকস্মিকতায় চমকে গেলেও তার মুখে সেটা প্রকাশ পেল না। অফিসার, আপনি কিন্তু কোনো প্রমাণ ছাড়া এভাবে আমাকে দোষারোপ করতে পারেন না। হ্যাঁ, এটা ঠিক আমার জামার বোতামটা নেই, এটাও ঠিক মৃতদেহের হাতে যে বোতামটা আছে সেটা আমার জামার, কিন্তু তার মানে এটা নয় যে খুনটা আমি করেছি। আমার মনে হচ্ছে কেউ আমাকে পরিকল্পিতভাবে ফাঁসাতে চাইছে। গতকাল রাত্রিবেলায় আমি একটি চিঠি পাই, যে চিঠিতে বলা হয় একটা কেসের গুরুত্বপূর্ণ তথ্য আমাকে এখানে দেওয়া হবে। সে কারণেই আমি এখানে এসেছি। আচ্ছা, বুঝলাম। সেক্ষেত্রে চিঠিটা তো আপনার কাছেই থাকার কথা, কোথায় সেটা দেখি? আর্য তার বুক পকেট থেকে বার করে চিঠিটা অফিসারের হাতে দিল। অফিসার চিঠিটা খুলে হাসতে হাসতে বললেন, আপনি কি মজা করছেন মিস্টার ব্যানার্জি? এটা চিঠি কোথায়? এটা তো একটা সাদা পাতা। আর্য এবার সত্যিই চমকে গেল। অফিসারের কাছ থেকে চিঠিটা নিয়ে সে দেখল সেখানে কিছুই লেখা নেই। সে নিজের মনেই বিড়বিড় করতে থাকল, তার মানে চিঠিটা ভ্যানিশিং ইঙ্ক দিয়ে লেখা ছিল। তাই যদি হয় তাহলে যে চিঠিটা লিখেছে সে নিশ্চয়ই গ্লাভস পরে লিখেছে। তাহলে এই পেপারে কোনো হাতের ছাপও পাওয়া যাবে না, আমার হাতের ছাপ ছাড়া। সব দিক থেকে তো তার মানে আমার দিকেই আঙুল উঠবে। কিন্তু কে এত বড় ষড়যন্ত্রটা করেছে? মিস্টার ব্যানার্জি, আপনি এত বড় উকিল, আপনার কথা বিশ্বাস করে আমরা বরং এই চিঠিটা টেস্টে পাঠাবো। কার হাতের ছাপ আছে তাহলেই তো বোঝা যাবে। পাঠান অফিসার, তবে মনে হয় না তাতে আর কোনো লাভ হবে। আপনাকে যে পেপারটা আমি এক্ষুনি দিলাম, গতকাল রাতেও তাতে 2 লাইন লেখা ছিল, কিন্তু আজ এটা দেখে মনে হচ্ছে এটা ভ্যানিশিং ইঙ্ক দিয়ে লেখা।
কেউ যেন সব রকম ভাবে আমাকে ফাঁসাতে চাইছে। আচ্ছা, আমি কি একটা ফোন করতে পারি? হ্যাঁ, পরিবারকে তো অবশ্যই করুন। এই নে। হ্যালো শালিনী, আমি একটা সমস্যায় পড়ে গেছি। আমাকে একটু থানায় যেতে হবে, তুমি চিন্তা করো না। বাবুকে আগলে রেখো, কেমন? আর একা থাকতে ভয় করলে দুর্গাপুর থেকে আমার মা বা তোমার মাম্মামকে ডেকে নিও। ফোনটা রেখে অফিসারের হাতে ফোনটা ফিরিয়ে দিলেন আর্য। তারপর অফিসার তার দিকে এগিয়ে এসে ভনিতা না করেই বললেন, সরি মিস্টার ব্যানার্জি, আমি বলতে বাধ্য হচ্ছি, কিন্তু যেহেতু সমস্ত তথ্য প্রমাণ আপনার এগেনস্টে, তাই আপনাকেই আমাদের গ্রেফতার করতেই হবে। ইটস ওকে অফিসার, আইনকে তো আইনের পথেই চলতে হবে। আর্য আর কথা না বাড়িয়ে অফিসারের সঙ্গে পুলিশ ভ্যানে গিয়ে উঠলেন। পরের দিন খবরের চ্যানেলে শিরোনামে একটাই খবর, উকিল যখন খুনি। খবরের ভিতরে আর্য ব্যানার্জিকে খুনের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে নানা ধরনের কথা লেখা ছিল। খবরের কাগজের হেডিংটা পড়েই সেটা ছুঁড়ে ফেলে দিল শালিনী। 5 বছরের অভি পেপারটা তুলে মুখের সামনে ধরতেই তার হাত থেকে পেপারটা কেড়ে নিয়ে তার পিঠে ঘা কতক দিল। অভি কাঁদতে শুরু করে দিল। অভির কান্নার শব্দ শুনে বাধ্য হয়ে রান্নাঘরের গ্যাস বন্ধ করে বেরিয়ে এলেন শালিনীর মাম্মাম, মানে আর্যর শাশুড়ি মা। লুনি, কি হচ্ছে মা? ছেলেটাকে মারছিস কেন? ওর কি দোষ? দোষ ওর নয় মাম্মাম, দোষ হচ্ছে এই সিস্টেমের। ন্যায়ের হয়ে যারা দাঁড়ায় তাদেরকে এভাবেই ফেসে যেতে হয়। আমি আর্যকে সবসময় দেখেছি সিস্টেমের মধ্যে থাকা করাপশনের বিরুদ্ধে দাঁড়াতে, সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে। আর আদ্যপ্রান্ত সেই সৎ মানুষটার আজ কি দশা করলো! মিডিয়া ট্রায়াল তো পারলে ওকে এক্ষুনি ফাঁসি কাঠে চড়িয়ে দেয়। কি করবি বল, ওদের পেশাটাই তো এই। আর্য তো আবার ন্যায় নীতি ছাড়া অন্যদিকে কথাই বলে না। একটু ঘুষ টুস খেয়ে নেতাদের পিছন পিছন ঘুরলে হয়তো এই বিপদে পাশে পাওয়া যেত কাউকে। মাম্মাম, তুমি এসব কি কথা বলছো? জানি তুমি সবসময় আমাদেরকে নিয়ে চিন্তা করো, কিন্তু তার মানে কথাগুলো কি বলছো একবার নিজের কানে শুনবে না? আমার বর আমার গর্ব। ওকে আর জেলে যেতে হয়েছে মানে এই নয় যে আমি ওকে অন্যায় কাজ করতে বলবো। আর ও কখনো অন্যায় কাজ করেনি বলেই আমি ওকে বিয়েটা করেছিলাম। সে আর জানি না, তখন তো ডাক্তার পুলিশ কত সম্বন্ধই এসেছিল। তুই তো কারোর ছবিই দেখতে চাইলি না, গোঁ ধরে বসলি আর্যকে বিয়ে করবি বলে। আর তোর বাপিও তোর কথার বিরুদ্ধে কথা বললেন না, নইলে কাছে পিঠে ভালো ছেলের সম্বন্ধ তো কম আসেনি তোর জন্য। গো ধরেছিলাম আমি, কিন্তু কারণটা তুমি জানো না মাম্মা? কারণ মানুষটা সৎ। আর নাই হতে পারে ও রোজগার বেশি, কিন্তু ও তো অন্যায় পথে লোকের চোখের জল ঝরিয়ে রোজগার করে না। আর আমি কখনো চাইনি অ্যাটলিস্ট আমার বর কোরাপ্টেড হোক। লুনি, তুই যখন যেটা চেয়েছিস তখন সেটাই পেয়েছিস, কিন্তু সব সময় জীবন আমাদের চাওয়া মাফিক চলে না। সৎ পথে যারা থাকে তাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হয়, যেটা আর্য আজ ভোগ করছে। আর কথায় কথায় ছেলেটাকে না মেরে পারলে একটু আর্যর সঙ্গে দেখা করে আয়, ছেলেটার মনোবল বাড়বে। কাল তো গিয়েছিলিস, আর তোর সঙ্গে কি কথা হলো রে? হ্যাঁ, কালকে গিয়েছিলাম, হয়েছে কিছু কথা সামান্য। আচ্ছা মা, বলছি বাপি। হ্যাঁ মা, তোমার বাপি তোমার শ্বশুরমশাইকে নিয়ে লয়ারের কাছেই গিয়েছেন আর্যর জামিনের ব্যাপারে, কিন্তু এখনও কোনো ব্যবস্থা করতে পারেননি তারা। সিঞ্চন এখানে থাকলে না হয় সে কোনো ব্যবস্থা করতে পারতো হয়তো, কিন্তু ব্যবসার কাজে সে তো গত সপ্তাহেই মুম্বাইতে চলে গেল। তুমি এসব কথা প্লিজ দাদাকে কিছু জানিও না মা, জানতে পারলেও চিন্তা করবে ও। ও ঠিক আছে, তুই এখন এটা খেয়ে নে তো, একটু জুস আছে, আমি ছেলেটাকে খাইয়ে দিচ্ছি, দে আমার কাছে। শালিনী জুসের গ্লাসটা মুখের কাছে নিয়ে গিয়েও নামিয়ে রেখে দিল। আর্যকে গতকাল বেলার দিকে যখন থানায় গিয়ে দেখলাম, ওর মুখটা কেমন শুকনো লাগলো।
পুলিশ অফিসারকে অনুরোধ করে কয়েক মিনিটের জন্য ওর সঙ্গে কথা বলতে পেরেছিলাম, কিন্তু সেই কয়েক মিনিটের মধ্যেও ও একটাই কথা বলে যাচ্ছিল। শালিনী, এই সবটা ষড়যন্ত্র। আমি আমি বুঝতে পারছি না কিভাবে সবটা করেছে, তবে খুব তাড়াতাড়ি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। যিনি খুন হয়েছেন তার নাম তুমি জানো? না, এখনো তো জানা যায়নি। তবে যেভাবে সম্পূর্ণ ঘটনাটায় আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তাতে এই মৃত ব্যক্তি আমার পূর্ব পরিচিত কেউ হলে আমি অবাক হব না। কিছু খেয়েছো? খাওনি না? খেয়েছি। খেতে তো হবেই। এই লড়াইটা অনেক কঠিন হতে চলেছে আমাদের জন্য। লড়তে গেলে শক্তি রাখতে হবে। তুমি তুমি চিন্তা করো না, আমার জামিন এত সহজে হবে বলে মনে হচ্ছে না। তুমি বরং আমার জুনিয়র সুরেশ ভদ্রর সঙ্গে একবার যোগাযোগ করো। ও হয়তো কোনোভাবে আমাদের সাহায্য করতে পারে। বেশ, তুমি নিজের খেয়াল রেখো, আমি আসছি। গতকালকের কয়েক মিনিটের সেই দেখাটা, আর্যর শুকনো মুখটা কিছুতেই ভুলতে পারছে না শালিনী। আর্যর সঙ্গে কথা বলার পর থেকেই সুরেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল শালিনী, কিন্তু সুরেশ তার ফোন ধরেনি। সত্যি আশ্চর্যের বিষয়, একটা উকিলও ঠিক করা গেল না আর্যর জামিনের জন্য। আর্যর জুনিয়র যে সুরেশ একদিন আগে পর্যন্ত দিনে রাতে 500 বার ফোন করত, সে আজ ফোনটা অব্দি ধরছে না। পরিচিত যেসব উকিলদের আমি চিনি, তাদের তো ফোন করলে মুখের উপর ফোনটা কেটে দিচ্ছে। মা আমাকে সান্ত্বনা দিয়ে গেলেন, কিন্তু আমি বেশ বুঝতে পারছি কেসটা কেউ নিতে চাইছে না। কিন্তু কেন? তাহলে কি আর্য ঠিক বলেছিল? ওকে ফাঁসানোর জন্য সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে, আর এই কেসটা যাতে কেউ না নেয় তার জন্য কি তলায় তলায় কেউ কারসাজি করে রেখেছে? না না, আমাকে আমাকে নতুন কিছু একটা ভাবতে হবে। শালিনী যখন এক মনে চিন্তা করছে, তখন কেউ পেছন থেকে এসে তার মুখটা চেপে ধরল। শালিনীর দম বন্ধ হওয়ার জোগাড়, কিন্তু অনেক চেষ্টা করেও সে হাতটা ছাড়াতে পারল না। রান্নাঘর থেকে সেই সময় নাতিকে কোলে করে বেরিয়ে এলেন শালিনীর মাম্মাম। তারপর চিৎকার করে উঠলেন, ওমা, এ কি? গভীর রাত্রে শহরের এক ঘিঞ্জি গলির মুখ থেকে লাল রঙের ফাইল হাতে বেরিয়ে এলো আল্লু মাস্তান। মাথায় তার কালো রঙের ফেটটি বাঁধা। তারপর পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে কল করলেন তিনি। হ্যাঁ বস, আপনার কথা মতো লাল ফাইলটা নিয়ে এসেছি। এবারে কি করব? পুড়িয়ে দাও ফাইলটা, কোনো চিহ্ন রাখবে না। পুড়িয়ে ফেলবো? ওকে বস, তবে আমার টাকাটা যেন সময় মতো পেয়ে যায়, ঠিক আছে? ফোনটা কেটে দেওয়ার পরে আল্লু মাস্তান ফাইলটার দিকে একবার আর চোখে তাকিয়ে উল্টো দিকে হাঁটা দিল। রাতের কুয়াশায় তার শরীরটা ধীরে ধীরে মিলিয়ে গেল। ওদিকে আর্যকে গ্রেফতার করার পর 3 দিন কেটে গেছে। জেল কাস্টাডিতে আর্যর সামনে মুখোমুখি বসে অফিসার দত্ত। মিস্টার ব্যানার্জি, যে পাথরটা পার্কে পড়েছিল সেটা দিয়েই মৃত ব্যক্তির মাথা থেঁতলে দেওয়া হয়েছে, আর সেই পাথরে আপনার হাতের ছাপ ছাড়া আর কোনো হাতের ছাপ মেলেনি। আমি এমনটা আগেই সন্দেহ করেছিলাম অফিসার। এছাড়া মৃতদেহর হাতে থাকা জামার বোতাম আর আপনার নীল জামার বোতাম একই। কেসের গতি প্রকৃতি দেখে এটাও আমি আঁচ করেছিলাম, আর আপনাকে বলেওছিলাম। নিজেকে সন্দেহের বাইরে রাখতে চাইলে এই কথাটা আমি প্রথম দিনই বলতাম না। যাই হোক, আর নতুন কোনো তথ্য পেলেন যাতে আমি নির্দোষ এটা প্রমাণ হয়? না, এখনো পর্যন্ত সমস্ত তথ্য আপনার বিরুদ্ধে। সব থেকে খারাপ খবর হলো এটা যে আপনার এই কেসটা কেউ নিতে চাইছে না, আর আপনার এই ঘটনার পর থেকে আপনার জুনিয়র সুরেশ ভদ্র লাপাতা। মিডিয়া এটা নিয়ে লাগাতার নিউজ করছে। এমনটা মনে করা হচ্ছে যে
সুরেশের সহযোগিতায় আপনি পুরো ঘটনাটা ঘটিয়েছেন আর সুরেশ ভয়ে পালিয়েছে। তবে আমার মনে হচ্ছে সুরেশ এখানে থাকলে আপনাকে সহযোগিতা করতে ওকে আসতেই হতো, তাই হয়তো এই শহর ছেড়ে পালিয়েছে। আপনার কোনটা মনে হয়? যে চাপে শহরের কোনো উকিল আমার কেস নিতে চাইছে না, হয়তো সেই চাপ থেকেই সুরেশ আমার কেসের সঙ্গে যুক্ত হতে চাইছে না বলেই পালিয়ে গেছে। আর এসব কথা আমি শুনে কি করব বলুন তো? এতকাল সততার সঙ্গে কেস লড়েছি, আজও সেই সততার উপরেই আমি ভরসা রাখছি। আমি যখন কোনো অন্যায় করিনি তখন কোনো অন্যায় আমার সঙ্গে হবে না। আমি যে নির্দোষ তা প্রমাণ হবেই। না মিস্টার ব্যানার্জি, মৃতদেহর নাম এবং যাবতীয় তথ্য জানার পর আপনার বিরুদ্ধে কিন্তু আমাদের সন্দেহ আরো প্রবল হচ্ছে। আপনি নিজের নাম খাটিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না বলেই বিশ্বাস হচ্ছে। মৃত ব্যক্তির নাম জানতে পেরেছেন? অনেক আগেই জানতে পেরেছি, শুধু আপনাকে জানাই। দয়া করে আমাকে বলুন, মৃত ব্যক্তির নাম কি? নিজেই খুন করে নিজেই ভুলে গেলেন। সত্যি নাটকটা ভালোই করেন। আর কতবার বলবো অফিসার, আমি নির্দোষ। তথ্য প্রমাণ আমার বিরুদ্ধে থাকলে এখনো অবধি কিন্তু বিচারে আমি যে দোষী তা প্রমাণ হয়নি। এমন অনেক কেস আছে যেখানে শেষ মুহূর্তে কেস ঘুরে যায়। তাই সমস্ত বিচার শেষ না হওয়া অবধি আপনি কিন্তু আমাকে খুনি বলতে পারেন না। প্লিজ প্লিজ, মানবিকতার খাতিরে আমাকে বলুন, মৃত ব্যক্তির নাম কি? মৃত ব্যক্তির নাম অজয় রক্ষিত। হোয়াট? অজয় রক্ষিত? তার মানে? হ্যাঁ, আপনি যে কেসটা লড়ছিলেন সেই কেসে আপনার অপোনেন্ট অজয় রক্ষিত খুন হয়েছে। আপনাকে খুনের জায়গা থেকে পাওয়া গেছে মৃত ব্যক্তির হাত থেকে আপনার জামার বোতাম, খুন করার অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে যে পাথর, তাতে আপনার হাতের ছাপ। সবকিছু কিন্তু আপনার এগেনস্টে মিস্টার ব্যানার্জি। এবার সত্যিটা বলুন। আমি তো বলছি অফিসার, আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, সুপরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এসবের কিচ্ছু জানি না। শুধু এখন নয়, 1000 বার আমাকে জিজ্ঞেস করা হলেও আমি একই কথা বলবো, খুন না করে মিথ্যে খুনের দায় স্বীকার আমি করব না। তাতে যদি আমাকে জেলখানায় পচে গলে মরতে হয় তাও স্বীকার। আচ্ছা আচ্ছা, আমি যে পেপারটা আপনাকে দিয়েছিলাম সেই পেপার থেকে হাতের ছাপ তো কিছু পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না হয়তো, কিন্তু ভ্যানিশিং ইঙ্কে যে কিছু লেখা ছিল সেটা কি প্রমাণ করা গেছে? না, পেপারটিকে সাদা পেপার বলে উল্লেখ করা হচ্ছে। আগে কখনো কোনো কিছু লেখা হয়নি বলেই বলা হচ্ছে। এমনটা হতে পারে না। ল্যাব টেস্টের তথ্য প্রমাণ কেউ ব্যক্তিগতভাবে নষ্ট করেছে অথবা প্রভাব খাটিয়ে বদলে দিয়েছে, এটা হতে পারে না। আপনি কিন্তু সরাসরি অভিযোগ আনছেন মিস্টার ব্যানার্জি। বিষয়টা অনেকটা চোরের মায়ের বড় গলার মতো লাগছে না? আগে তো চোরকে প্রমাণ করতে হবে চোর হিসেবে, তারপর তো চোরের মায়ের প্রসঙ্গ আসবে অফিসার। আর কেউ না জানলেও আমি জানি সত্যিটা কি। স্যার, মিস্টার ব্যানার্জির সঙ্গে একজন দেখা করতে এসেছেন। কনস্টেবল এসে জানিয়ে দিয়ে গেল। এখন তো দেখা করার সময় নয়। মিস্টার ব্যানার্জির বন্ধু, উনি পেশায় একজন গোয়েন্দা। গোয়েন্দা? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। গোয়েন্দা কি করবে এই কেসে? অনেক কিছুই করতে পারে অফিসার দত্ত, অনেক কিছুই হতে পারে। যেখানে সত্যি থাকবে সেখানেই রাজবীর সামন্ত থাকবে, আর যেখানে রাজবীর সামন্ত থাকবে সেখানে অসম্ভবও সম্ভব হয়। নমস্কার, আমি ভেতরে আসতে বাধ্য হলাম কারণ বাইরে থেকে মশার ভনভন সহ্য করতে পারছিলাম না। আপনি রাজবীর সামন্ত? আপনার অনেক নাম শুনেছি মশাই। মরা মানুষকে বাঁচিয়ে দেওয়ার মতো আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। আবার এও শুনেছি যে আপনি অসৎ বা অন্যায়কারীর বিরুদ্ধে লড়েন না। বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার পর আপনি নিজের একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলে বসেছেন। বসাক হত্যা মামলা এবং গোলাপি মুক্ত রহস্যের মতো অনেক কেসেই আপনার বুদ্ধিমত্তা পুলিশের বড় কর্তাদের পর্যন্ত মাথায় ঘোল খাইয়ে দিয়েছে। সত্যি কথা বলতে কি, আমি আপনার অনেক বড় ভক্ত। হ্যাঁ, আমার বিষয়ে পড়াশোনাটা আপনার ঠিকঠাকই আছে। আপনার নাম অনেক শুনেছি, তবে আপনি যে মিস্টার ব্যানার্জির বন্ধু সেটা জানতাম না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো কখনো অন্যায়ের পক্ষে লড়াই করেন না। আপনি নিশ্চিত হচ্ছেন কি করে যে আর্য ব্যানার্জি নির্দোষ? একটু বুদ্ধি খাটালেই বোধহয় সেটা বোঝা যায়।
এই কেসের সমস্ত তথ্য আমার মক্কেলের বিরুদ্ধে থাকলেও সবার ঊর্ধ্বে গিয়ে উনি পেশায় একজন উকিল। উনি একটা কেস লড়ছিলেন, অদ্ভুতভাবে এই কেসে ওনার বিরুদ্ধে যে অপোনেন্ট পার্টি ছিল সেই অজয় রক্ষী তিনি হতো। কিন্তু তার মানে এটা ধরে নেওয়া যায় না যে আমার মক্কেল খুনি। আর যদি সে খুনি হয় তাহলে ও একজন শিক্ষিত উকিল হওয়ার সুবাদে সে সবার আগে তথ্য প্রমাণ লোপাট করত। খুন করে নিজের বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ পুলিশের চোখের সামনে জুলজুল করে ঝুলিয়ে রাখত না। এখান থেকে প্রমাণ হয়ে যায় যে তাকে ফাঁসানো হচ্ছে। এমনটাও তো হতে পারে তথ্য প্রমাণ লোপাট করবার সময় মিস্টার ব্যানার্জি পায়নি, কারণ তার আগেই আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিলাম। এখানেই তো সব থেকে বড় প্রশ্ন অফিসার। আপনাদের কাছে যে ফোনটি এসেছিল সেই ফোন নম্বরটি যাচাই করলেই বোঝা যাচ্ছে সিমটি এ রাজ্যের বাইরে থেকে, তামিলনাড়ু থেকে কেনা। ওই একটি ফোন আসা ছাড়া ফোন নম্বর ট্রেস করে আর কোনো কিছুই জানা যাচ্ছে না। যেন পরিকল্পনা মাফিক ফোন করে কেউ সিমটা নষ্ট করে ফেলেছে। আবার এটাও খুব অদ্ভুত নয় কি যে মিস্টার ব্যানার্জির সঙ্গে রক্ষিতকে একটা লোকে মারপিট করতে দেখলো, অথচ তাকে না বাঁচিয়ে পুলিশকে ফোন করে দিল। পুলিশকে জানানোর ক্ষমতা যার আছে সে ওই হাতাহাতির মধ্যে ঢুকলো না কেন? হয়তো নিজের প্রাণ ভয়ই ঢোকেনি। হতেই পারে অফিসার, কিন্তু এই সমস্ত সম্ভাবনাগুলোকে খুঁটিয়ে দেখার জন্য তো তদন্তটা হওয়া প্রয়োজন, তাই না? আর সেই তদন্তের জন্যই আমি এসেছি। এবার আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি আমার মক্কেলের সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে পারি এই কেসের বিষয়ে। অবশ্যই কথা বলুন, আমি বেরিয়ে যাচ্ছি। অফিসার দত্ত বেরিয়ে যেতেই আর্য জিজ্ঞেস করল, রাজবীর সামন্ত আপনার নাম শুনেছি আমি, কিন্তু কখনো চোখে দেখিনি। আপনি আমার বিষয়ে নিজে থেকেই? না, নিজে থেকে নয়। আপনার স্ত্রী তার ভাইকে নিয়ে গতকাল আমার চেম্বারে এসেছিলেন। আপনার স্ত্রী অবশ্য চাইছিলেন আমার পরিচিতগুলোকে কাজে লাগিয়ে আমি আপনার জামিনটা করে দিই, কিন্তু আমি ওনাকে বোঝাই যে এখন আপনার জেলে থাকাটাই নিরাপদ। আপনি তো একজন উকিল মানুষ, এই কেসের জটিলতা তো বুঝতেই পারছেন। তাছাড়া সব দিক বিবেচনা করে আমার মনে হচ্ছে এখন আপনার থানার বাইরে না বেরোনোই ভালো। আপনার নিরাপত্তার কথা ভেবেই আমি সেটা ওনাকে বুঝিয়ে বলি। হ্যাঁ, কেসটা যেভাবে মোড় নিচ্ছে তাতে আমারও মনে হচ্ছে এমনটাই, কিন্তু শালিনী। মিসেস ব্যানার্জির চিন্তা করাটা স্বাভাবিক, তবে জামিনে আপনাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পর আপনার ওপর আর কি কি সমস্যা হতে পারে সেটাও ওনাকে বুঝিয়ে বললে হয়তো উনি বুঝবেন। এখন কাজের কথায় আসি। জামিনের বিষয়টা ওনাকে বুঝিয়ে বলার পরে আপনার কেসটা সলভ করার কথা নিজে থেকেই আমি বলি ওনাকে। উনি তাতে খুশি মনে সম্মতি দেন। আপনার আশা করি কোনো অসুবিধা নেই আমি কেসটা নিয়ে তদন্ত করলে? কি বলছেন, এ তো আমার সৌভাগ্য। আপনি বলুন, আপনি কি জানতে চান? অজয় রক্ষিত যিনি খুন হয়েছেন তাকে আপনি কিভাবে চেনেন? অজয় রক্ষিত একজন রিয়েল এস্টেট ব্রোকার। একটা সিন্ডিকেটের সঙ্গে সে জড়িত, আর এই সিন্ডিকেটের বিরুদ্ধেই আমার লড়াই। আমি আসলে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কেস লড়িনি, একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে লড়তে চেয়েছিলাম। অজয় রক্ষিত এই সিস্টেমের মধ্যে একটা পিলার, কিন্তু এরকম আরও বেশ কয়েকটা পিলার আছে। অজয় রক্ষিতের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমার কাছে জোগাড় হয়ে গিয়েছিল। লোকটাকে চাপ দিলে বাঘা বাঘা মানুষগুলোর নাম বেরিয়ে আসতো মেঘের আড়ালে যুদ্ধ করার সেই বসের নাম, যে পুরো সিন্ডিকেটটা চালাচ্ছে। আমি আপনার স্ত্রীর মুখ থেকে এতদূর শুনেছি। আচ্ছা, এই সিন্ডিকেটটার আসল কাজটা কি? শহরে অনেক পুরনো বাড়ি থেকে রাতারাতি ফ্ল্যাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকেই সেগুলো স্বেচ্ছায় বিক্রি করে দিচ্ছেন, কিন্তু অনেকেই আবার বিক্রি করতে চাইছেন না। যারা বাধা সৃষ্টি করছে তাদেরকেই সরিয়ে দেওয়া হচ্ছে। অদ্ভুত রকমভাবে কেউ ধরুন রাস্তায় পথ দুর্ঘটনায় মারা যাচ্ছে, কেউ বিষাক্ত সাপের কামড়ে মারা যাচ্ছে, কেউ বা রাতারাতি নিখোঁজ হয়ে যাচ্ছে, আবার কেউ উস্কানিমূলক কথা বলে রাতারাতি জনরোষে পড়ে পাবলিকের মার খেয়েই মরে যাচ্ছে, আবার কারোর স্ত্রী বা বোন নিখোঁজ হয়ে যাচ্ছে। সম্মানের কথা চিন্তা করে তখন প্রপার্টিও হাত বদল হচ্ছে। বিষয়গুলো উপর থেকে দেখলে স্বাভাবিক মনে হবে, কিন্তু একটু তলিয়ে দেখলে, তদন্ত করলেই বোঝা যায় সবটা পাকা মাথার খেলা। আর এই যে পুরো প্রসেসটা চলছে, এই ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার জন্য লোকাল জায়গা থেকে উপর মহলে এদের সেটিং করা থাকে। টাকার ভাগও কম বেশি সবাই পেয়ে যায়, তাই লোকাল থানা এই বিষয়গুলোকে পাত্তা দেয় না, আর সাধারণ মানুষ নিজের দুর্দশায় কপাল চাপড়ায়। মিস্টার ব্যানার্জি, আপনি যেগুলো বলছেন কেস স্টাডি করে এগুলো আমি জেনেছি। আচ্ছা, এবার ঘটনার মূলটা বলুন। মানে এই যে একটা সিন্ডিকেট ভালো রকমভাবে কাজ করছে, এটা আপনি জানলেন কিভাবে?
আর হঠাৎ এই অজয় রক্ষিতের বিরুদ্ধে মামলা ঠুকলিনি বা কেন? আমি একদিন আমার চৌতারার অফিসে বসে একটা কেস ফাইল পড়ছিলাম। আমার জুনিয়র সুরেশ, ও তখন আমার সঙ্গেই ছিল। ঠিক সেই সময় বৃদ্ধা ননিবালা দেবী আমার অফিসে আসেন। ওনার বয়স 70-এর ওপর। পিঠে গুঁজের কারণে বেশ কিছুটা ঝুঁকে লাঠি নিয়ে হাঁটেন। আমি ওনাকে দেখতে পেয়ে ইশারায় বসতে বলি। বলুন, আপনার কি সাহায্য করতে পারি? আমি ননিবালা মজুমদার, বিধবা মানুষ। কোনোদিন যে তোমার কাছে আসতে হবে তা আমি তো ভাবতেই পারিনি বাবা। এক ছেলেকে নিয়ে দিব্যি ছিলাম। ছেলে একটা কারখানায় কাজ করত। কাজ থেকে ফিরে মা বেটায় মিলে ঘুমিয়ে পড়তাম। সুখেই কাটছিল দিনগুলো। ছেলের একটা বিয়ে দেওয়ার কথাও ভাবছিলাম। সেই সময় আমার বাড়িটার দিকে নজর পড়ল অজয় রক্ষিতের। এক সন্ধ্যের দিকে সে বাড়িতে এসে বলে গেল, জেঠিমা, এত বড় বাড়ি আপনার, আপনি আর মুকুন্দ দুজনে মিলে কি সামলাতে পারেন? আমি বলি কি, বাড়িটা আমাদের বেচে দিন, 3 কামরার ফ্ল্যাট পাবেন, এছাড়া টাকা তো পাবেনই। এত বড় বড় কথা আমি বুঝি না অজয়। টাকা নিয়ে কি আমি শখকে যাব? আমার শ্বশুর ঘর এটা। আমি বেঁচে থাকতে এই বাড়ি বিক্রি হবে না, আর আমার অবর্তমানে মুকুন্দও বিক্রি করবে না। তুমি বাড়ি বিক্রির কথা বলতে এখানে আর কখনো আসবে না। কথাটা বলার পরে দেখলাম অজয় হাসতে হাসতে বেরিয়ে গেল, কিন্তু তার হাসিখানা আমার সেদিন ভালো লাগেনি। তারপর আরো বেশ কয়েকবার সে আমার বাড়িতে এলো। মুকুন্দ একবার রাগ করে হাতের লাঠিটা দেখিয়ে ওকে বলেছিল, এরপর যদি এই মুখো হয়েছেন, এই যে লাঠিটা দেখছেন, এটা আপনার পিঠে ভাঙবো। সেদিন অজয়ের শুকনো মুখটা দেখে আমার বেশ হাসি পেয়েছিল, কিন্তু তখনও বুঝিনি বাবা কি সর্বনাশ আমার কপালে নাচছে। তার 2 দিন পর ছেলেটা কারখানায় গেল। রাত বাড়লো, আমার ছেলেটা ফিরল না। পরদিন থানায় গেলাম অভিযোগ জানাতে। সেদিন বিকেল বেলায় একটা মৃতদেহ শনাক্ত করতে থানা থেকে ডেকে পাঠালো। গিয়ে দেখি সেই মৃতদেহ আমার মুকুন্দর। ওর গোটা মুখে কাটা ছেঁড়া দাগ। আমি আতকে পুলিশকে শুধালাম ছেলেটা আবার কি করে মরলো। বাইক দুর্ঘটনায় মরেছে, মদ খেয়ে বাইক চালাচ্ছিল। তারপর থেকে আমি ওদের কত বলেছি আমার ছেলে দুর্ঘটনায় মরেনি, কিন্তু ওরা সাক্ষ্য প্রমাণ এনে দেখাচ্ছে আমার ছেলে বাইক চালাতে গিয়ে মরেছে, মদ খেয়ে মরেছে। শেষের দিকে আমাকে থানায় দেখলে ওরা বিরক্ত হয়ে যেত। আমি তাই তোমার কাছে এসেছি বাবা। আমার ছেলের সাথে যে অন্যায় হয়েছে, তুমি তার একটা প্রতিকার করো। আচ্ছা ননিবালা দেবী, আপনার কেন মনে হচ্ছে আপনার ছেলের মৃত্যু স্বাভাবিক নয়? ও যে মদ খেত না বাবা। কিছু মনে করবেন না, আপনি তো মা, আপনি হয়তো জানতেন না। তা হয়তো হতে পারে, কিন্তু যে ছেলে আবার কখনো বাইক চালায়নি, বাইক চালাতে শেখেনি পর্যন্ত, সে ছেলে কি করে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে? আমাকে বলো দেখি। মানে মুকুন্দ বাইক চালাতে পারতেন না? না, বাইক চালাতেও ছোট থেকেই খুব ভয় পেত। ওর বাবা এই নিয়ে ওকে কত বলেছে। ওর বাবার একটা মোটর গাড়িও ছিল। ওনার মৃত্যুর পর সে গাড়ি বেচে দিতে হলো। তবু ছেলে গাড়ি চালানো শিখলো না, কারখানায় যেত সাইকেল চালিয়ে। তাছাড়া মুকুন্দর মরা মুখখান তুমি যদি দেখতে, যেন মনে হচ্ছে কেউ ওকে লাঠি দিয়ে খুব মেরেছে। আমি মা হয়ে বলছি বাবা, ও মুখ দুর্ঘটনার নয়। আমি অসহায় বিধবা। তোমার কেস লড়তে অনেক টাকা খরচ আমি জানি,
তাই এই 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 চুর জোড়া এনেছি, এটা তুমি রাখো বাবা। এ কি করছেন? না না, হাত থেকে চুর খুলবেন না। শুনুন শুনুন, আমি কেসটা নিচ্ছি, আপনার গয়না দেওয়ার দরকার নেই। সেদিন ননিবালা দেবীকে অনেকবার বলার পরেও উনি আমার কথা না শুনে ওনার হাত থেকে সোনার চূড় দুটো খুলে দিয়ে আমার অফিস থেকে বেরিয়ে গেলেন। ওনার কথা শুনে আমি এরপর কেস ফাইল ওপেন করি। তারপর দেখতে পাই সত্যি কেসটার মধ্যে অনেক অসামঞ্জস্য রয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে দেখি গায়ে কাঁটা ছেঁড়ার দাগের উল্লেখ, অথচ মৃত্যুর কারণ হিসেবে থানায় লেখা আছে বাইক দুর্ঘটনা, অথচ কার বাইক, কোন বাইকে চেপে দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে কিচ্ছু লেখা নেই। এমনকি দুর্ঘটনার স্থানের আশেপাশে সিসিটিভি থাকলেও আমি তদন্তে নেমে দেখতে পাই ফুটেজ নষ্ট করে দেওয়া হয়েছে। এভাবে যখন একটু একটু করে আমি কেসটার সঙ্গে জড়িয়ে পড়ছি, ঠিক সেই সময় একদিন খবর আসে ননিবালা দেবী নাকি সিঁড়ি থেকে পা পিছলে পড়ে মারা গিয়েছেন। ননিবালা দেবীর মৃত্যুর এই খবরও আমার বিশ্বাস হয়নি। আমি বুঝতে পারি ঘটনার দিন এমনভাবে তাকে ভয় দেখানো হয়েছে যে সে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পড়ে গেছে, আর তারপর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে সেখানেই ফেলে রাখা হয়েছে। ননিবালা দেবীর মৃত্যুর পর আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে নেমে পড়ি এই সিন্ডিকেটের মুখোশ খোলার লড়াইয়ে। তখন অজয় রক্ষিতকে ধরে তদন্ত এগোতেই হেমন্ত বাগচির, সৌরিন বসাকের মতো বড় বড় মানুষের নাম উঠে আসে, আর তারপর তো আজ আমি ফেঁসে গেলাম। মিস্টার ব্যানার্জি, আপনি নিরাশ হবেন না। আমি রাজবীর সামন্ত আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে নির্দোষ প্রমাণ করে তবেই হাল ছাড়ব। আপনি শুধু মনোবল হারাবেন না। এখানে আপনি একা নন, আমার কিছু পরিচিত মানুষ ওই থানায় আছে, তাই এখানে কেউ চাইলেই আপনার ক্ষতি করতে পারবে না। আপনি এই কেসে যুক্ত হওয়ার আগে হয়তো সেই সম্ভাবনা ছিল, তবে এখন আর নেই। হাজার হলেও আপনার একটা ফেস ভ্যালু আছে। আপনি যখন এই কেসে যুক্ত হয়েছেন তখন আমি নিশ্চিত থানায় আমি মরে পড়ে থাকবো না, বা কেউ আমাকে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা আর করবে না। তবু আপনাকে জানিয়ে দিই যে কনস্টেবল একটু আগে অফিসার দত্তের সামনে আমাকে নিয়ে এলেন, সে আমাকে বিভিন্ন কেসে তথ্য দিয়ে হেল্প করে। আপনার কোনো অসুবিধাই হলে আপনি যদি তাকে বলেন তাহলে তা আমার কানেই পৌঁছে যাবে, এবং আপনার খাবারের ব্যাপারটাও দেখে নেবে। তাছাড়া যাওয়ার আগে আমি অফিসার দত্তকে ভালো মাপের ডোজ দিয়ে যাব। চলি। শালিনী আর অভিকে? আপনি ওদের চিন্তা করবেন না। আপনার বাবা মা থেকে শুরু করে আপনার শ্বশুর শাশুড়ি সম্বন্ধী সবাই এখন আপনার বাড়িতেই আছেন। এতগুলো মানুষের চোখ এড়িয়ে ওদের কোনো ক্ষতি হবে না। তাছাড়া আমি দুজন পুলিশকে না হয় সিভিল ড্রেসে আপনার বাড়ির বাইরে মোতায়েন করে দেব। বিপদের দিনে মানুষ চেনা যায়, আপনার মতো বন্ধুকে পেয়ে আজ বুঝলাম। রাজবীর সামন্ত মিষ্টি করে হেসে বেরিয়ে চলে গেলেন। অফিসার দত্তের সামনে এসে তিনি বললেন, অফিসার দত্ত, আপনাকে একটা দায়িত্ব দিয়ে যাই। হ্যাঁ বলুন স্যার। আর্য ব্যানার্জির উপর একটা অ্যাটাক হতে পারে, আর সেটা থানার লকআপে থাকাকালীন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কি বলছেন স্যার? থানার মধ্যে এমন কিছু হলে তো দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে আমাকেই জবাবদিহি করতে হবে। শুধু তাই নয়, আপনার একটা সিক্রেট আমি জানি, যে কারণে এই পুরো কেসটা আপনার দিকেও ঘুরে যেতে পারে, তাই বি কেয়ারফুল। সিক্রেট? হ্যাঁ। রাজবীরের মনে পড়ে যায় আর্যর কেসটা নিয়ে কথা বলতে শালিনী তার ভাই সিঞ্চনের সঙ্গে তার অফিসে এসেছিল। শালিনী সবটা বলে উঠে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ সিঞ্চন ঠায় দাঁড়িয়েছিল মূর্তির মতো। তাকে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে রাজবীর জিজ্ঞেস করেন, সিঞ্চন, আপনি কি কিছু বলবেন যেটা বোনের সামনে বলতে পারছিলেন না? হ্যাঁ, না মানে স্যার, একটা কথা। আর্যকে নিয়ে আমি যথেষ্ট চিন্তায় আছি। লিনিকে বুঝতে দিই না, কিন্তু জামিনের বিষয়টাই আমার একমাত্র চিন্তা নয়। তবে আপনি আর কি আশঙ্কা করছেন? দেখুন, কথাটা বলা এক্ষেত্রে ঠিক হবে কিনা জানি না, তবু বাবা আমাকে একবার বলেছিলেন। কি?
দেখুন, ছোট বড় সব তথ্য আমার জানা দরকার। আপনি বলুন, ঠিক ভুল আমি বিচার করে নেব। লিনির বিয়ের জন্য অনেক সম্বন্ধ এসেছিল। ওদিকে ম্যাট্রিমনির সাইড থেকে আর্যর প্রস্তাব এসেছিল। লিনির আর্যকে পছন্দ হয়ে যায়, তাই অন্য সব পাত্রের ছবি না দেখেই লিনি এক কথায় সব সম্বন্ধ ক্যান্সেল করে দেয়। এইসব পাত্রের মধ্যে পুলিশ অফিসার দত্তও ছিলেন। উনি লিনিকে বেশ পছন্দ করতেন। সেই পছন্দের ব্যাপারটা একতরফা হলেও অফিসার দত্তের দিক থেকে বেশ প্রবল ছিল, যে কারণে উনি আজ অব্দি বিয়ে করেননি। আপনি সত্যি একটা দারুণ তথ্য দিলেন আমাকে। আমি এবার কেসটাকে নতুনভাবে দেখতে চেষ্টা করব। আচ্ছা, আর কিছু? সিঞ্চন মাথাটা না সূচকভাবে নাড়িয়ে উঠে চলে যায়। অফিসার দত্তের সঙ্গে কথা বলতে বলতে সেই ঘটনার কথা এক ঝটকায় মনে পড়ে যায় রাজবীরের। ওদিকে অফিসার দত্ত তার মুখের দিকে একদৃষ্টে চেয়ে আছে। কি হলো মিস্টার সামন্ত, থেমে গেলেন কেন? বলুন। আমার একটা কোয়ারি আছে। আচ্ছা, আপনি বিয়ে করেননি কেন? মানে ঠিক কেমন মেয়ে পছন্দ আপনার? এটা আমার ব্যক্তিগত বিষয় মিস্টার সামন্ত, এ নিয়ে আমি কথা বলতে চাই না। বেশ, তবে কাজের কথা বলি। অজয় রক্ষিতের মৃতদেহ পাওয়ার ঠিক 24 ঘন্টা পর রাত 10টার দিকে একজন দুষ্কৃতী লাল রঙের হুডি ও কালো রঙের মাস্ক পরে পাশের বাড়ির ছাদ টপকে অজয় রক্ষিতের বাড়িতে ঢোকে আর অজয় রক্ষিতের বাড়ির সিসিটিভি ফুটেজ নষ্ট করে, তার ফাইলপত্র চালিয়ে দিয়ে আসে। এই তথ্য পুলিশের কাছে নেই কেন? আজব কথা বলছেন তো আপনি। অজয় রক্ষিতের মারা যাওয়ার পর তার স্ত্রী বা কেউ এই নিয়ে থানায় অভিযোগ করেননি, তাই এই তথ্য নেই। এখানেই তো সন্দেহটা দানা বাঁধছে অফিসার। অজয়বাবুর স্ত্রী কেন এই নিয়ে কোনো অভিযোগ করলেন না? তবে কি তাকে অভিযোগ করতে দেওয়া হচ্ছে না, নাকি কোনো ভয় তিনি গুটিসুটি মেরে আছেন? রাজবীর বাবু, আপনি কি ম্যাজিক জানেন নাকি বলুন তো? এত কথা কি করে জানতে পারলেন? থানায় আসার আগে আমি আজ সকালেই অজয় রক্ষিতের বাড়ি গিয়েছিলাম। অজয় রক্ষিতের বাড়ি লাগোয়া যে বাড়িটা আছে, সেখানে এক বছর 12 ছেলে তার ভাই ও বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। আমাকে দেখে সে এগিয়ে আসে। আঙ্কেল, আপনি গোয়েন্দা রাজবীর সামন্ত, তাই না? আপনাকে আমি টিভিতে বেশ কয়েকবার দেখেছি। একদম সিআইডির মতো আপনি সব কেস সলভ করেন, আমাদের খুব ভালো লাগে। আপনি আমাদের আর আমাদের বন্ধুদের একটু সাইন করে দেবেন? অবশ্যই দেব। আমি এমনিও তোমাদের কাছে আসতাম, কারণ তোমরা তো জানো আমার তোমাদের বয়সী ছেলে মেয়েদের বেশ ভালো লাগে। তোমরা লাইফটা কত সুন্দরভাবে এনজয় করো, আর বড়রা খালি মারপিট করে নিজেদের মধ্যে। আচ্ছা, তোমাদেরকে যদি আমি একটা কথা জিজ্ঞেস করি, তোমরা আমাকে বলবে? হ্যাঁ, বলুন না। এই যে অজয় রক্ষিত মানুষটি মারা গিয়েছেন, ইনি কেমন ছিলেন? সত্যি বলতে কি আঙ্কেল, উনি না ভীষণ রুড বিহেভ করতেন আমাদের সাথে। কখনো যদি খেলতে গিয়ে বল টল ওনার বাড়িতে বা বাগানে ঢুকে যেত, তাহলে তিনি আর সেটা আমাদের ফেরত দিতেন না। এগুলো নিয়ে তো আমাদের বাবারাও ওনার সাথে কত কথা বলেছেন, কিন্তু উনি একদম খেলাধুলো এসব পছন্দ করতেন না। শুধু গাড়িতে করে আসতেন আর গাড়িতে করে চলে যেতেন, আর গাড়িতে করে একদল লোক আসতো মাঝে মাঝেই ওনাদের বাড়িতে। তবে রুক্মিণী আন্টি খুব ভালো, আমাদের সঙ্গে গল্প করে, আমাদেরকে চকলেট খেতে দেয়। কিন্তু ও আন্টিও না আঙ্কেলকে ভীষণ ভয় পায়, জানেন? আঙ্কেল চিৎকার করলে দৌড়ে ঘরে ঢুকে যায়। আচ্ছা, অজয় আঙ্কেল যেদিন মারা গেলেন সেদিন তোমরা ওনাকে দেখেছিলে? না, তবে উনি যখন বাড়ি থেকে বেরোন না, তখন ওনার পোষা কুকুর টমিও ঘেউ ঘেউ করতে করতে দরজা থেকে মেন রাস্তা অবধি চলে আসে। সেদিনকে ভোর 4টের দিকে আমি যখন টয়লেট করতে উঠেছিলাম, তখন টমির আওয়াজ আমি পেয়েছিলাম। হয়তো তখনই আঙ্কেল বেরিয়ে যান। থ্যাংক ইউ। কই, তোমাদের কোথায় কোথায় সাইন করতে হবে দাও, আর এই চকলেটগুলো তোমরা রাখো। আঙ্কেল আঙ্কেল, এই কেসটাও কিন্তু আপনি সলভ করবেন, কেমন? তাহলে আপনার আর একটা ইন্টারভিউ আমরা দেখতে পারবো টিভিতে। হ্যাঁ, তা পাবে। আবার তোমরা যে আমাকে হেল্প করলে, তোমাদের মধ্যেও কাউকে টিভিতে দেখা যেতে পারে। চলি। আঙ্কেল আঙ্কেল, এক সেকেন্ড, আর একটা কথাও মনে পড়লো। ওই অজয় আঙ্কেল যেদিনকে মারা যায়, সেদিনকে আমি অনেক রাত পর্যন্ত জেগে ঘরে পড়ছিলাম। হঠাৎ দেখতে পাই কেউ একজন ওই পাঁচিল টপকে অজয় আঙ্কেলের বাড়ির ছাদ থেকে ওই গৌরবদের ছাদে চলে গেল।
তারপর পাইপ ধরে ধরে নেমে ওই বড় রাস্তায় উঠে গেল। বাড়িতে তখন আন্টি আর আন্টির মেয়ে কোয়েল ছিল। আমি কোয়েলকে ফোনও করি, কিন্তু ও একদম নর্মালভাবেই ফোনটা রিসিভ করে, তাই আমি ওকে কিছু আর বলি না। পড়ার দু একটা জিনিস জিজ্ঞেস করে ছেড়ে দিই। আজ আপনাকে বললাম। আচ্ছা, লোকটার মুখ দেখেছিলে? না, লাল হুডি আর কালো চশমা পড়েছিল। ঠিক আছে বাবু, তোমাদের সত্যি অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবে চোখ সবসময় খোলা রাখবে, কারণ সাধারণ মানুষের চোখ যত খোলা থাকে ক্রাইমের সম্ভাবনা তত কমে যায়। তোমার ইন্টারভিউ শুনে শুনে তোমার ডায়লগ আমাদেরও মুখস্থ হয়ে গিয়েছে আঙ্কেল। আমি ছেলেটার মাথায় স্নেহ সুলভ হাত রেখে অজয় রক্ষিতের বাড়িতে ঢুকলাম। ঘরে ঢুকতেই অজয় রক্ষিতের স্ত্রী মিসেস রক্ষিত মানে রুক্মিণী দেবী আর ওনাদের মেয়ে পিহুকে দেখলাম। রুক্মিণী দেবীকে দেখে সত্যি আমার খুব খারাপ লাগলো। এই শোক যেন ওনাকে পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছে। এমন ম্রিয়মান হয়ে গিয়েছেন উনি। বোঝাই যাচ্ছে বরকে ভীষণ ভালোবাসতেন। কথায় কথায় আমাকে ভদ্রমহিলা বললেন, এটা আমার প্রথম বিয়ে নয়, দ্বিতীয় বিয়ে। আমার আগের পক্ষের একটি মেয়ে আছে। আগে যাকে বিয়ে করেছিলাম সন্তান জন্মের পরেই তিনি মারা যান। তারপর বৈধব্যের আচার পালন শুরু হয়। বেশ কয়েক বছর পর অজয়ের সঙ্গে আলাপ ঘনিষ্ঠতা। অজয় পিহুর দায়িত্ব নিতে চাইলেও আমি চাইনি, তাই আগের স্বামীর পরিচয়ই ওকে বড় করেছি। তবে পিহু অজয়কে খুব ভালোবাসত, বাবিন বলে ডাকত। অজয়ের মারা যাওয়ার খবর শুনে ও খাওয়া দাওয়া ভুলে ঘরে পড়ে থাকে। আমি ওকে কি সান্ত্বনা দেব? আমি নিজেই যখন সবটা মানতে পারছি না। জানেন, আমার এক কাকা একবার বলেছিলেন, মানুষের প্রথম বিয়ে সুখের না হলে সে পরেও আর সুখী হয় না। আমি বোধহয় অজয়ের সঙ্গে আবার ঘর না বাঁধলেই সবটা ঠিক থাকতো। আপনি শান্ত হন। আপনার কাকা কোন উদ্দেশ্য নিয়ে কথা বলেছে জানি না, তবে উনি কথাটা ঠিক বলেননি। আমি এরকম অনেক ডিভোর্সি এবং বিধবা মহিলাকে দেখেছি যারা দ্বিতীয় বিয়ে করে সুখে আছেন। হ্যাঁ, আপনাকে পরপর দুবার ঘর ভাঙার কষ্ট পেতে হলো মানছি। আমি আপনাকে কোনো সান্ত্বনা দিতে পারবো না। কেন ভগবান আপনার থেকে সব সুখ কেড়ে নিলেন তাও বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, সবার জীবন এক ধাঁচে গড়া নয়। একভাবে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দেওয়া যায় না। তাছাড়া পিহু আছে, ওর জন্য অন্তত আপনাকে হাসতে হবে। আপনার নাম অনেক শুনেছি, টিভিতেও অনেক দেখেছি আপনাকে। একটু বসুন আপনি, আমি জলখাবার নিয়ে আসছি। এই প্রথম আমার বাড়িতে এলেন আপনি। দেখুন, আমি খেয়ে এসেছি, এখন খিদে নেই। কয়েকটা প্রশ্ন করেই চলে যাব। বলুন। পিহুমা, তুমি একটু ঘরে যাও, আমি আঙ্কেলের সঙ্গে কথা বলে আসছি। আচ্ছা, আপনারা কি কোনো হুমকি পাচ্ছেন কারো থেকে? কই না তো, হুমকি কেন পাবো? খুন যে করেছে সেই উকিলকে তো ধরা হয়েছে শুনেছি। তাহলে আপনাদের বাড়ি থেকে কি কিছু চুরি গেছে? দেখুন মিস্টার সামন্ত, চুরি যায়নি বললে ভুল হবে, আবার চুরি গেছে বললেও বাড়িয়ে বলা হবে। উনি যেদিন মারা গেলেন সেদিন রাত্রিবেলার সমস্ত কাজকর্ম মিটিয়ে ওই 10টা নাগাদ আমরা ঘুমিয়ে পড়েছিলাম। 12টা নাগাদ একটা খুঁট শব্দে ঘর থেকে ডাইনিংয়ে বেরিয়ে দেখি ওনার যে অফিস ঘরটা ছিল সেটা খোলা, অথচ ঘুমানোর আগে আমার স্পষ্ট মনে আছে আমি লক করেছিলাম। তারপর লাইট চালিয়ে ওই ঘরে উঠে দেখলাম টাকা পয়সা থেকে শুরু করে লকারে হীরের পেন্ডেন্ট সব ঠিক আছে, তবে ফাইলপত্রের তাকটা নাড়াঘাটা করা, যেন কেউ একটু আগে এসে ঘেঁটে দেখে গেছে। খুব অবাক লাগছিল বলে সিসিটিভি চেক করি, তখন দেখতে পাই অন্ধকারের মধ্যে হুডি পরা কেউ ঘরে ঢুকে একটা লাল রঙের ফাইল নিয়ে গিয়েছেন। ওনার কাজের ব্যাপারে আমি কোনোদিনই বিশেষ আগ্রহ দেখাইনি। এ বাড়ি আর জমিজমা সংক্রান্ত ফাইল আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরে থাকে। ওই লাল ফাইলে কি আছে তাও আমি জানতাম না, তাই আর এটা নিয়ে জল ঘোলা করিনি। বুঝলাম। আচ্ছা, মিস্টার রক্ষিতের সঙ্গে সর্বক্ষণ যে পিএ কাম বডিগার্ড থাকতেন তার নাম্বারটা একটু আমাকে দেবেন? আমি কথা বলে নেব। আজ উঠি, আর আপনাকে অনুরোধ করব লাল ফাইলের বিষয়টা লিখে আপনি যদি একটা জিডি করে দেন থানায়, এতে তদন্তের সুবিধে হবে। বেশ, বেলার দিকে না হয় যাব। মিসেস রক্ষিতের সঙ্গে কথা বলে আমি কাল চলে আসি। আশা করছি আজ কিছুক্ষণের মধ্যেই উনি এখানে এসে জিডি করে যাবেন। বলুন ম্যাডাম।
আসলে অফিসার, আমি আসলে একটা জিডি করাতে চাই। আমার বাড়িতে চোর এসেছিল, সামান্য কিছু জিনিস খোয়া গেছে, তাই আর কি। বেশ, লিখে নিচ্ছি, আপনি বসুন। সল্টলেকের একটা বাড়ির একতলা ভাড়া নিয়ে আর্য অফিস রুম খুলেছিল। দোতলাতে ছিল ছেলেদের মেস। সেই মেসের ছাদে দুটি ছেলে টেনিস খেলতে খেলতে হঠাৎ লক্ষ্য করে সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খোলা। ঢাকনাটা বন্ধ করতে গিয়ে সে চিৎকার করে ওঠে। কিছুক্ষণের মধ্যেই মিস্টার দত্ত পুলিশের ভ্যান গাড়ি নিয়ে সেখানে হাজির হয়, আর সেপটিক ট্যাঙ্কের মধ্যে থেকে বেরিয়ে আসে আর্য ব্যানার্জির জুনিয়র উকিল সুরেশ ভদ্রর পচা গলা দেহ। খবরটা শোনার পরে আর্য কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে মিস্টার দত্ত সুরেশ ভদ্রের খুনের পিছনে কার হাত আছে জানবার জন্য সিসিটিভি ফুটেজ চেক করতে গেলে বুঝতে পারেন সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয়েছে। ওদিকে পোস্টমর্টেম রিপোর্ট করে জানা যায় যে ঠিক যেদিন অজয় রক্ষিতের মৃত্যু হয়েছিল সেই দিনই সুরেশ ভদ্রর মৃত্যু হয়েছে। শ্বাসরোধ করে গলা টিপে হত্যা করার পর তারপর তাকে সেপটিক ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। অদ্ভুতভাবে যে খুন করেছে তার হাতের কোনো ছাপ পাওয়া যায়নি। মিডিয়া যখন এই খুনের দায়ও আর্য ব্যানার্জির মাথার ওপর চাপানোর চেষ্টা করছে, আর অফিসার দত্ত যখন অফিসে বসে বসে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে ভাবছেন কিভাবে এই কেসটা সলভ করা যায়, ঠিক সেই মুহূর্তে রাজবীর সামন্ত সেখানে এসে হাজির হলেন। সেখানে পৌঁছতেই তিনি অফিসার দত্তকে সরাসরি প্রশ্ন করলেন, একটা বিষয় কি লক্ষ্য করেছেন? সুরেশের মৃত্যুটা অজয়ের মৃত্যুর বেশ কয়েক মিনিট পরে হয়েছে। এই প্রশ্নটা আমাকেও ভাবাচ্ছে মিস্টার সামন্ত। আমি কিন্তু নিশ্চিত এই দুটো খুন এক ব্যক্তি করেছে। তার মানে কি আর্য? কিন্তু দুটো খুন করার পর সুরেশের বডিটাকে নিজের অফিসে সরিয়ে দিয়ে আবার কেন কেউ নিজেকে দোষী সাব্যস্ত করতে উড়নচণ্ডী পার্কে আসবে? পাগল না হলে কেউ নিজের কবর এভাবে খোঁড়ে না। তাছাড়া কয়েক মিনিটের আগুপিছুতে দুটো খুন করে দুটো লাশকে এভাবে দুই জায়গায় রাখা ইম্পসিবল। হ্যাঁ, আর্যর পক্ষে অসম্ভব, কিন্তু আপনার পক্ষে নয়। হোয়াট ডু ইউ মিন মিস্টার সামন্ত? খামোখা রাগ করছেন অফিসার। দুটো খুন একজনই করেছে, আর আমি যদি বলি সেটা আপনি অফিসার দত্ত, আপনি এই দুটো খুনের পিছনে আছেন, তাহলে কি যাতা বলছেন আপনি? কিন্তু এভাবে আমাকে অপমান করতে পারেন না, এটা আমার থানা। তাহলে সাক্ষ্য প্রমাণ নিয়ে একেবারে কোর্টে যাব বলতে চাইছেন তো, নাকি এসপি অফিসে যাব? আপনি আমার দিকে সন্দেহের আঙুল তুলছেন কেন? কি প্রমাণ আছে? তাছাড়া আমি শুধু শুধু অজয় রক্ষিতকে খুন করতে যাবই বা কেন? শুধু শুধু তো নয়, কারণ বেশ অনেকগুলোই আছে। তার মধ্যে সব থেকে বড় কারণটা হলো একটা ডিল, যেটা গত নভেম্বর মাসে অজয় রক্ষিতের সঙ্গে আপনার হয়েছিল। মানে আপনি কি বলতে চাইছেন মিস্টার সামন্ত? মানে খুব সোজা, অজয় রক্ষিতের খুনটা আপনারই কারসাজি, কারণ গত বছর আপনাকে 7,40,000 টাকা অজয় রক্ষিত দিয়েছিলেন। কেন? এ কথা আমি আপনাকে বলতে বাধ্য নই। মিস্টার দত্ত, অজয় রক্ষিতের মৃত্যু হওয়ায় আপনাকে টাকা আর ফেরত দিতে হচ্ছে না, কারণ আমি যতদূর জানি এই টাকার লেনদেন ব্যাংক মারফত হয়নি। আর যে স্ট্যাম্প পেপারে অজয় রক্ষিত এই টাকা লেনদেনের কথা লিখেছিলেন, সেই পেপার সহ লাল রঙের ফাইল তার ঘর থেকে চুরি গেছে। আর সব থেকে বড় কথা হলো, অজয় রক্ষিতের বাড়ির সিসিটিভি ফুটেজে যে লাল রঙের হুডিটা দেখা যাচ্ছে, সেই লাল রঙের হুডিটা হুবহু আপনার হুডির মতো দেখতে। হুডির কাছে এই নকশাটা পর্যন্ত সেম, কালো কালিতে লেখা আই অ্যাম দ্য হিরো। এর পরেও অস্বীকার করবেন? আচ্ছা বেশ, আপনার হুডিটাই না হয় দেখান। চলুন আপনার সঙ্গে আপনার কোয়ার্টারে যাই বরং। না না, মানে আমার উড়িটা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না বলতে পারি। অতটা গুরুত্ব দিইনি, কিন্তু আজকে এই ফুটেজটা দেখার পর মনে হচ্ছে এটা আমার হুডির মতোই দেখতে। বাহ, হতে পারে এটা আপনার হুডি। অদ্ভুত তো, হুডিটা আমার হলে এটা প্রমাণ হয় না যে মানুষটা আমি। কেউ আমাকে ফাঁসাচ্ছে। হাসানোর মতো কিন্তু কোনো কারণ নেই, বরং তুলিয়ে দেখতে গেলে পরিষ্কার হয়ে যায় সবটা। সুরেশ মৃত্যুর আগে তার কিছু কথা রেকর্ড করে মেলে সেভ করে রেখেছিল। রেকর্ড অডিওটা নিজের কানেই শুনে নিন। আমি আজকে উড়নচণ্ডী পার্কে গিয়েছিলাম, নিজের চোখে আমি দেখলাম। এই আর্তনাদ শুনে মনে হচ্ছে সুরেশ অজয় রক্ষিতের খুনিকে দেখে ফেলেছিল। ঠিক তাই, আর্য সে রাত্রে চিঠিটা পাওয়ার পর সুরেশকে ফোন করে বলে
সে সকালবেলায় উড়নচণ্ডী পার্কে যাবে এবং তাকেও আসতে বলে কেস নিয়ে আলোচনা করার জন্য। ঘটনাচক্রে সুরেশ একটু আগেই গিয়ে পৌঁছে যায় সেখানে, খুনিকে এসে দেখে ফেলে এবং পালাতে থাকে, আর সেই সময় সে টার্গেট হয়ে যায়। এতদূর পর্যন্ত পুরোপুরি পরিষ্কার। তারপর বডিটাকে আবার আর্যর অফিসের সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়, যাতে এক্ষেত্রে আর্যর নাম জড়িয়ে যায়। আর্যর প্রতি আপনার এত বিদ্বেষ কেন বলুন তো? শালিনী আপনাকে রিজেক্ট করে আর্যকে বিয়ে করেছে বলে? মিস্টার সামন্ত, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন এবার। আমি ঠিক কথাই বলছি। অফিসার, এবার আপনি মুখ খুলুন। কেন আর্যকে ফাঁসাচ্ছেন একটার পর একটা কেসে? ব্যক্তিগত ঈর্ষা নাকি অজয় রক্ষিতের থেকে এই কারণেই টাকাটা নিয়েছিলেন? কেন, কি কারণে এতগুলো টাকা উনি আপনাকে দিয়েছিল তার কিন্তু কোনো যুক্তিসঙ্গত কারণ আপনার কাছে নেই। আছে। আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে গত বছর, তাই আমি টাকাটা ধার নিয়েছিলাম। কথা ছিল সুদে আসলে সেই টাকা এবছর ফেরত দিতে হবে, দিয়েও দিতাম। কিন্তু মা মারা গেলেন বছরের শুরুতে। সব কেমন যেন তালগোল পাকিয়ে গেল। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আমার ডায়েরি দেখতে পারেন, যেখানে মায়ের ক্যান্সারের জন্য কার কাছ থেকে কত টাকা ধার নিয়েছি সব লেখা আছে। এইসব নাম দেখলে বুঝতে পারবেন অজয় রক্ষিতের থেকেও এমন অনেক মানুষ আছেন যাদের থেকে আরো বেশি টাকা ধার নিয়েছি। আপনার কথা অনুযায়ী তো তাহলে সেই সব মানুষকেও খুন করতে হয়। অফিসার, সুরেশ ভদ্রর হাতে একটা লাল জ্যাকেটের অংশ পাওয়া গেছে, সেটা আপনার। মিস্টার সামন্ত! চিৎকার করলেই সত্যিটা মিথ্যে হয়ে যায় না অফিসার। টেস্ট রিপোর্ট কিন্তু আপনার বিপক্ষেই কথা বলছে। মিস্টার সামন্ত, দয়া করে বিশ্বাস করুন, আমি নিরপরাধ। এই খুনের বিষয়ে বিন্দু বিসর্গ আমি জানি না। আচ্ছা, এমনটাও তো হতে পারে আমার জামার অংশ ছিঁড়ে সুরেশ ভদ্রর হাতে রেখে দেওয়া হয়েছে। কেন বুঝতে পারছেন না আমাকে ফাঁসানো হচ্ছে? প্লিজ প্লিজ হেল্প মি। মাফ করবেন অফিসার, আপনাকে এই মুহূর্তে বিশ্বাস করতে পারছি না, কারণ সমস্ত সাক্ষ্য প্রমাণ আপনার বিরুদ্ধেই কথা বলছে। অজয় রক্ষিতের বাড়ির চুরিটা আপনার দিকে ইঙ্গিত করছে, কারণ চুরিটা যে সময় হয়েছিল সেই সময় আর্য লকআপে ছিল। অফিসার দত্ত ফ্যাল করে তাকিয়ে রইলেন। একটু আগে যে মানুষটা এতটা হম্বিতম্বি করছিল, সে যেন কেমন চুপসানো বেলুনের মতো হয়ে গেছে। মিস্টার সামন্ত বেরিয়ে যাবেন, ঠিক সেই সময় এসপি অফিস থেকে বড়বাবু থানায় এলেন। অফিসার দত্তকে সাসপেনশন লেটার ধরিয়ে দিয়ে বললেন, সরি মিস্টার দত্ত, আমাদের মনে হচ্ছে ব্যক্তিগত হিংসার কারণে আপনি জেনে বুঝে আর্যকে ফাঁসিয়েছেন। আপনার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে, আর ততদিন পর্যন্ত আপনি সাসপেন্ড হয়ে থাকবেন। আর্যকে কোর্টে প্রডিউস করা হবে আজকেই, আর আমি নিশ্চিত ওর জামিনটা হয়ে যাবে, কারণ রিপোর্ট অনুযায়ী অজয় রক্ষিতকে গলা টিপে খুন করা হয়েছে, অথচ অজয় রক্ষিতের গলায় আর্যর আঙুলের কোনো ছাপ নেই। শুধু ওই পাথরে হাতের ছাপ আর হাতে থাকা নীল বোতাম, এই দুটো প্রমাণ ওর এগেনস্টে থাকলেও যেহেতু ও একজন আইনজীবী এবং ও নিজেই কেসটা লড়ছিল, তাই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এমন তত্ত্ব আনা যেতেই পারে। সেক্ষেত্রে শর্ত সাপেক্ষ হলেও আর্য জামিন পাবে বলেই আমার বিশ্বাস। এসপি সাহেবের কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ হলো। শর্ত সাপেক্ষে জামিন পেল আর্য। দীর্ঘ বেশ কয়েকদিন পর আর্য জামিনে ছাড়া পেল। যদিও অজয় রক্ষিত হত্যা মামলা চলছে, তবে আর্য বাড়ি ফিরে আসায় শালিনী সহ সকলের মুখে হাসি ফুটল। মিস্টার সামন্তকে সকলে ধন্যবাদ জানালেন, আর মিস্টার সামন্ত কিছুটা নিশ্চিন্ত হলেন। আর্য বাড়ি ফিরে আসার পরে মিস্টার সামন্ত শালিনীকে বললেন, শালিনী, বলছি আমি তো বেশি জামা কাপড় নিয়ে এখানে আসিনি, আর কেসটা পুরোপুরি সলভ না হওয়া অবধি আমাকে এখানেই থাকতে হবে। তাই আমি ভাবছিলাম আমার জামা কাপড়গুলো একটু লন্ড্রি থেকে কাঁচিয়ে নিলে ভালো হতো। এখানে কাছে পিঠে কোথাও লন্ড্রি আছে? আর্য তো প্রত্যেক সপ্তাহেই লন্ড্রি যায়। আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। শালিনীর থেকে লন্ড্রির ঠিকানাটা নিয়ে রাজবীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। লন্ড্রিতে নিজের জামা কাপড় দিয়ে বেরিয়ে আসার সময় হঠাৎ তার মনে পড়ে গেল, আর্যর নীল রঙের বোতামটা যখন অজয় রক্ষিতের হাতের ভাঁজে পাওয়া গিয়েছিল, তখন আর্য বলেছিল 7টা জামা আমি পরপর 2 সপ্তাহ পরি, তারপর সেটা লন্ড্রিতে দেওয়া হয় আর অন্য সেট বার করা হয়। আচ্ছা ভাই, আমাকে 2-3 সপ্তাহ আগে সিসিটিভি ফুটেজটা দেখাতে পারবেন? অবশ্যই, একটু ওয়েট করুন। সিসিটিভি ফুটেজ চেক করতে করতে মিস্টার সামন্ত লক্ষ্য করল, লাল হুডি পরা একজন মানুষ মুখে একটা সানগ্লাস দিয়ে লন্ড্রি থেকে আর্যর জামা কাপড়গুলো নিয়ে গেল। লোকটার মুখ স্পষ্ট দেখা গেল না।
বিশ্বাস করুন মিস্টার সামন্ত, আমি নির্দোষ। আমি সত্যি কিছু করিনি। আর্যর মতো আমাকেও ফাঁসানো হচ্ছে। অফিসার দত্তের বলা কথাগুলো যেন ঘুমের ঘোরেও ভুলতে পারছিলেন না রাজবীর সামন্ত। ঘুম থেকে উঠে ঢকঢক করে জল খেয়ে তিনি পায়চারি করতে শুরু করলেন আর বিড়বিড় করে বলতে শুরু করলেন, কোথাও একটা বড্ড বড় ভুল হচ্ছে। সত্যি যদি অফিসার দত্ত খুনি হবেন তাহলে উনি নিজের বিরুদ্ধে প্রমাণ এভাবে চোখের সামনে রেখে দেবেন কেন? অন্য কোনো প্রমাণ যদি ছেড়েও দিই তাহলে সুরেশ ভদ্রর লাশ তো উনি নিজেই উদ্ধার করতে গিয়েছিলেন। তখনও কি উনি নখের কাছে লেগে থাকা সুতোটা লক্ষ্য করেননি? নিশ্চয়ই করেছেন। তাহলে পোস্টমর্টমে লাশটা ঢোকানোর আগেই তো উনি সুতোটা গায়েব করে দিতে পারতেন, কিন্তু সেটা উনি করলেন না। তাহলে কি খেলাটা অন্য কেউ খেলছে? কিন্তু সে কে? এইসব ভাবতে ভাবতেই রাজবীর উড়নচণ্ডী পার্কে গিয়ে পৌঁছল। বেশ কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করার পরে রাজবীরের হঠাৎ মনে হলো, এত বড় পার্ক, এখানে আশেপাশে এত হোটেল, কোথাও কি কোনো সিসিটিভি ফুটেজ নেই? কিছুই কি নজরে পড়বে না? উনি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, অথচ ঠিক সেই সময় রাজবীরের মাথা লক্ষ্য করে লাল হুডি পরা একজন লোক লাঠির বাড়ি চালাতে যায়। উল্টো দিক থেকে সিঞ্চন চিৎকার করে ওঠে, রাজবীর দা সাবধান! রাজবীর নিজেকে বাঁচিয়ে নেয় আর কালো হুডি পরা সেই লোকটাকে ধরে মারতে থাকে। রাজবীর লক্ষ্য করে লোকটার হাতে ট্যাটু করা আই অ্যাম দ্য বস। রাজবীর লোকটার মুখোশ খুলে ফেলতে চায়, কিন্তু লোকটা প্রত্যেকটা মুহূর্তে নিজেকে বাঁচিয়ে চলে। লোকটাকে যখন রাজবীর প্রায় ধরেই ফেলেছে, ঠিক সেই সময় লোকটা এক মুঠো ধুলো রাজবীরের দিকে ছুঁড়ে পালিয়ে যায়। সিঞ্চন, ধরো ওকে! সিঞ্চন যখন লোকটাকে ধরতে চায় তখন লোকটা সিঞ্চনের বুকে লাথি মেরে পালিয়ে যায় আর বড় রাস্তা পেরোতে গিয়ে একটা বড় ট্রাকের সাথে ধাক্কা লাগাতে রাস্তাতেই মারা যায়। ও মাই গড! মুখটা দেখি। এ কি? এ তো অজয় রক্ষিতের স্ত্রী। রাজবীর দা, তার মানে অজয় রক্ষিতের স্ত্রী এই পুরো ঘটনার মাস্টার প্ল্যান করেছেন, আর উনি বস? আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। নিজের বাড়িতে নিজেই চুরি করেছে আর তারপর অফিসার দত্তকে ফাঁসিয়েছে। এদিকে লাল হুডি পরে লন্ড্রি থেকে আর্যর জামা কাপড় নিয়ে এসে নিজের বরকে খুন করেছে। এত বড় সিন্ডিকেটটা মিসেস রক্ষিত চালাতেন? অবিশ্বাস্য। কিন্তু শেষমেশ সিঞ্চনের কথাই সত্য বলে প্রমাণ হলো। অজয় রক্ষিতের বাড়ি থেকে মিসেস রক্ষিতের হাতে লেখা ডায়েরি মিলল, যেখানে মিসেস রক্ষিত নিজে হাতে লিখেছিলেন, একজন মেয়ে হয়ে পুরো সিন্ডিকেটটা আমি চালাতাম। অজয় রক্ষিত, হেমন্ত ভদ্র, সৌরিন বসাক আমার আন্ডারেই কাজ করত। অজয় আমার বাম হাত হয়ে কাজ করত দীর্ঘদিন। নিজেকে গোবেচারা প্রমাণ করবার জন্য আমি সবার সামনে ওর সঙ্গে স্বামী স্ত্রীর নাটকটা চালিয়ে যেতাম। কিন্তু আসলে আমাদের কোনোদিন বিয়েই হয়নি। আমাদের এক বাড়িতে থাকাটাও আসলে একটা বড়সড় ভাঁওতা, যাতে পুলিশ ওকে সন্দেহ করলেও আমি সন্দেহের বাইরে থাকি। তবে দীর্ঘদিন ধরে অজয়ের সঙ্গে একটা বিষয় নিয়ে আমার ঝগড়া চলতো। ও আমার আন্ডারে আর কাজ করতে চাইছিল না। ও নিজে এই পাওয়ারটা নিতে চাইছিল, আর আমি সব দায়িত্ব ওর হাতে না দিলে ও পুলিশকে সব বলে দেবে বলে ভয়ও দেখাচ্ছিল। কিন্তু ওর হুমকিতে আমি ভয় পাইনি। অজয়ের মতো মাথামোটাকে সব দায়িত্ব দিলে ওর সবটা শেষ করে ফেলত। তাই পুরো দায়িত্ব ওকে দেওয়ার কোনো প্রশ্নই উঠছিল না। সব দিক চিন্তাভাবনা করে আমি অজয়কে শেষ করে ফেলি। কিন্তু ওকে খুন করার সময় সুরেশ সবটা দেখে ফেলে, তাই সুরেশকেও বাধ্য হয়ে খুন করতে হয়। এটা যদিও আমার পরিকল্পনার বাইরে ছিল, তবে অজয়কে খুন করে আমি আসলে উকিল আর্যকে ফাঁসাতে চেয়েছিলাম। এই কেসটা থেকে আর্যকে সরানোর জন্যই এই পুরো গেম প্ল্যানটা করা। খুনের হত্যা মামলা আর্যর বিরুদ্ধে চললে আর্য আর এই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে পারবে না, বা লড়াই করার সাহসটা সে হারিয়ে ফেলবে। তাই পরিকল্পনা মাফিক সবটা করা হয়। আর অফিসার দত্তকে ফাঁসানোর পেছনেও এই একই কারণ ছিল। উনি একটু ইগোয়েস্টিক হলেও ওনার মতো সৎ পুলিশ অফিসার বারবার সিন্ডিকেটের মাঝখানে এসে দাঁড়াচ্ছিলেন। এমনকি অজয়ের মাধ্যমে আমি নিজেই ঘুর পথে অফিসার দত্তকে 17 লাখ টাকা অফার করে আমাদের হয়ে কাজ করতে বলেছিলাম।
কিন্তু অফিসার দত্ত পুরো অফার নাকচ করেন এবং 7,40,000 টাকা ধার হিসেবে নেবেন বলে একটা স্ট্যাম্প পেপার নিজেই তৈরি করে নিয়ে আসেন। সব কিছু প্ল্যান মাফিক চললেও অফিসার দত্তকে ফাঁসানোর পরে রাজবীর সামন্তের সন্দেহ হয়। এটা একটা পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এর জন্য নতুন কিছু ভাবতে হবে। এই সমস্ত তথ্য প্রমাণ আদালতে দেওয়ার পরে অজয় রক্ষিত হত্যা মামলার ফাইল বন্ধ হয়ে গেল। অফিসার দত্ত এবং আর্য ব্যানার্জি দুজনেই নির্দোষ প্রমাণিত হল। সিন্ডিকেটের প্রধান যিনি ছিলেন সেই বস অর্থাৎ মিসেস রক্ষিত নামে পরিচিত রুক্মিণী দেবী মারা যাওয়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে আর্যর লড়াইটাও বন্ধ হয়ে গেল। কেস জেতার পরে অফিসার দত্ত আর্যর ফ্ল্যাটে এসে বললেন, একটা জমিয়ে পিকনিক হয়ে যাক, এত বড় একটা কেস জেতার আনন্দে। মিস্টার সামন্ত, আপনাকেও কিন্তু থাকতে হবে, কারণ দিন শেষে আপনার জন্যই তো প্রমাণ হলো আমি নির্দোষ। ভাগ্যিস আপনি পিছনে পড়েছিলেন, তাই না বসকে ধরা গেল। সত্যি এই সমস্ত কিছুর জন্য কিন্তু মিস্টার সামন্তর একটা বড় ধন্যবাদ প্রাপ্য। আর বোন, আমারও কিন্তু একটা বিরিয়ানি ট্রিট প্রাপ্য, কারণ আমি কিন্তু তোকে মিস্টার সামন্তর কাছে নিয়ে গিয়েছিলাম। হুস, সেদিন যখন তুই আচমকা পেছন থেকে এসে চোখটা ধরলি, আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর তোকে দেখার পর যখন বললাম যে আমি রাজবীর সামন্তের কাছে যেতে চাই, তুই তো প্রথমে রাজিই হোসনি। বলছিলি সেই সব ক্ষেত্রে নাকি কোনো উকিলের কাছে যেতে হবে, গোয়েন্দা নাকি কিছুই করতে পারবে না। আমি একা চলে যাব বলাতে তখন শেষমেশ গেলি। বাহ, অমনি সব দোষ আমার হয়ে গেল। হ্যাঁ, সত্যি বাবা, নারী চরিত্র বেজায় জটিল। আচ্ছা, আমি ভুলটা কি বলেছি? এই সমস্ত কেসে মানুষ তো উকিলের কাছেই যায়। আমার কাছে তখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আর্যর জামিন পাওয়াটা। তাছাড়া আমি সব কিছুকে এতটা তুলিয়ে দেখিও নি, কিন্তু পরে ওনার কার্যপদ্ধতি দেখে সত্যিই আমি ওনার ফ্যান হয়ে গেছি। এই যে রাজবিদ্যা, আপনি চুপ করে রইলেন কেন? কিছু বলুন। আপনি নাকি খুব সুন্দর কেক বানাতে পারেন। যে পিকনিকটা হবে সেই পিকনিকে তাহলে আপনি আমাদের কেক বানিয়ে খাওয়াবেন? আরে অবশ্যই। আরে আমার ভগ্নিপতির নির্দোষ প্রমাণ হওয়ার খুশিতে আমি নিজে হাতে কেক বানিয়ে খাওয়াবো। কোন ফ্লেভার খাবেন বলুন? 2 in 1। খুব সম্ভবত এটা আপনি ভালোই বানাতে পারেন। মানে একসঙ্গে ফ্যামিলি বিজনেস আবার নিজের চাকরি দুটোই সামলাচ্ছেন কি না, তাই বললাম। ও তাই বলুন। ঠিক আছে, তাহলে আজ তো শনিবার, রবিবার পিকনিক হয়ে যাক। আমার ভাগ্নেটা অনেকক্ষণ ধরে আমাকে না দেখে কান্নাকাটি করছে। আমি এবার যাই। হ্যাঁ, আপনারা একটু গল্প করুন। সিঞ্চন সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেল, আর আর্য শালিনীর সঙ্গে খুনসুটিতে মেতে উঠল। রাজবীর একদৃষ্টে সেই দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে ওর মাথায় কী সব যেন গোলাকার হয়ে হয়ে ঘুরতে থাকল, আর ওর ভাবনাগুলো ধীরে ধীরে জট পাকাতে শুরু করল। অফিসার দত্ত ছাড়া কেউ সেটা লক্ষ্য করলেন না। অফিসার দত্ত, আপনার একটা সাহায্য চাই। নিশ্চয়ই, আপনার সাহায্য করতে পারলে আমার ভালোই লাগবে মিস্টার সামন্ত। গোয়েন্দার সাহায্য করতে পারাটাই তো সৌভাগ্যের ব্যাপার। কি সাহায্য বলুন না। মিসেস রক্ষিতের যে ডায়েরিটা আপনাদের কাছে আছে সেটা আমাকে আরেকবার দেখতে হবে। প্লিজ দেখাতে পারবেন? আমার কাছে ডায়েরিটা ছবি আছে, চলবে? না, ছবি না, পুরো ডায়েরিটাই আমার দরকার। ঠিক আছে, আমি জোগাড় করে দেব। কিন্তু হঠাৎ কি হলো বলুন তো? এবার বোধহয় কেসটা সলভ হবে। মানে কেসটা তো অলরেডি সলভ হয়ে গেছে। না, এত দিন ধরে আমরা পুতুলের নাচ নাচছি, আর একজন পুতুলের দড়ি ধরে টানছে। এবার তাকে চিনে নেওয়ার পালা। শুধু আপনাকে আমায় কিছু সাহায্য করতে হবে। রাজি? রাজবীর সামন্তের কথায় অফিসার দত্ত মুচকি হেসে হাত মেলালেন, আর তারপর কাকে যেন একটা ফোন লাগিয়ে ঘণ্টাখানেকের মধ্যে মিসেস রক্ষিতের ডায়েরিটা রাজবীরের হাতে তুলে দিলেন। রাজবীর ডায়েরিটা নিয়েই প্রত্যেকটা পাতা উল্টাতে লাগলেন আর মনোযোগ সহকারে দেখতে থাকলেন। বেশ কিছুক্ষণ দেখার পর তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল, আর মুখের কোণে একটা গভীর ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। অন্যদিকে মনোবিদ তিলোত্তমা বসু খাওয়া দাওয়া করে সবে ঘুমোবেন বলে ঠিক করেছেন। ঠিক সেই সময় তার বাড়ির কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে তিনি দেখতে পেলেন প্রখ্যাত গোয়েন্দা রাজবীর সামন্ত এসেছেন।
তিনি হাসি মুখে ওয়েলকাম জানালেন। বলুন মিস্টার সামন্ত, আপনার কি হেল্প করতে পারি? রাজবীর মিসেস রক্ষিতের ডায়েরিটা এগিয়ে দিয়ে বললেন, এটা দেখুন। ও মাই গড, এই ব্যাপারটা তো কারোর চোখেই পড়েনি। ঠিক তাই, এটা একটা ভাইটাল ক্লু যেটা নজর এড়িয়ে গিয়েছিল। আসলে আমি সুইসাইড নোটটা পুরোটা পড়িনি, এক নজর দেখে অফিসার দত্তকে দিয়ে দিয়েছিলাম। উনি পুরোটা পড়ে শুনিয়েছিলেন। পরে বেশ কিছু বিষয় খটকা লাগতে অফিসার দত্তকে ডায়েরিটা চেয়ে পাঠাই, আর তারপর ডায়েরিটা খুঁটিয়ে পড়তেই বেশ কতগুলো বিষয় নজরে পড়ে। আপনার অবজারভেশন সত্যিই দারুণ। লাল হুডি পরা লোকটা কবরস্থানের দিকে এগিয়ে গেল। উল্টো দিকে দাঁড়িয়েছিলেন সুরেন বসাক, একজন রিয়েল এস্টেট ব্রোকার। সুরেন একটা ব্রিফকেস লোকটার দিকে এগিয়ে দিয়ে বলল, বস, এখানে পুরো মালটা আছে, কিন্তু এয়ারপোর্টে চেক হবে না? বস নামের লোকটি সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, সেটা তোমার দেখার কথা নয়। এয়ারপোর্টে সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকি দিয়েই এই ড্রাগস পাচার হয়ে যাবে। কই রে, নিয়ে আয়। একটা হুইল চেয়ারে বসিয়ে হেমন্ত ভদ্র পিহুকে বসিয়ে নিয়ে এলো। ওর পায়ে প্লাস্টার বাঁধা। পিহুকে এই অবস্থায় দেখে সুরেনের চোখ ফেটে জল এলো। বস, পিহুকে এমন কেন? এমন তো কথা ছিল না। রুক্মিণী তো আপনার কথা মতোই সব করলো। তো কথা দিয়ে কথাটাকে বোকারা, আর পিহুই তো আমার ট্রাম্প কার্ড। ওর এই প্লাস্টার করা পায়ের মধ্যে দিয়েই পাচার হবে এই ড্রাগের প্যাকেট। সব আমার প্ল্যান করা। শোনো, আমি পিহুকে নিয়ে যাচ্ছি। ও, আর একটা কথা তোমাদের মনে করিয়ে দিই, তোমরা সবাই কাজটা করতে থাকো প্ল্যান মাফিক। আর মনে রেখো, বউয়ের কথায় নেচে অজয় রক্ষিতের মতো বিপ্লবী হয়ে উঠলে কিন্তু ওর মতোই পরিণতি হবে। মাথায় থাকে যেন। গুড বাই। কিন্তু বসকে আর বাই বলতে হলো না, কারণ উল্টো দিক থেকে অফিসার দত্ত তার লোকজনকে নিয়ে চারিদিক থেকে তাদের ঘিরে ধরল। পালানোর চেষ্টা করলেও বস আর পালাতে পারল না। রাজবীর আর আর্যও সেখানে উপস্থিত হলো। আর্য, এই তোমার অপরাধী। ননিবালা দেবীর ছেলের মৃত্যু, ননিবালা দেবীর মৃত্যু, অজয় রক্ষিতের মৃত্যু, সুরেশ ভদ্রর মৃত্যু, আর সবশেষে রুক্মিণী রক্ষিতের মৃত্যু, সব এই লোকটার প্ল্যান। তোমাকে আর অফিসার দত্তকে ফাঁসানো থেকে নিজের পিঠ বাঁচাতে রুক্মিণী দেবীর মতো অসহায় এক মেয়েকে বস হিসেবে তুলে ধরেছে এই নরপিশাচ। মুখে কৃষের মতো মুখোশ, চোখে আবার সানগ্লাস। কে বাবা তুমি? তোমার মুখটা একটু দেখি। কথা বলতে বলতেই আর্য বসের মুখোশ খুলে নিল, আর তারপর মুখটা দেখেই যেন বিদ্যুৎ লাগার মতো ছিটকে পড়ল সে। এ কি, আমি ঠিক দেখছি? দাদা, আপনি? সিঞ্জন বাবু, অনেক তো লেজে খেলালেন, এবার রাজবীর সামন্ত কিন্তু সবটা ধরে ফেলেছে, আর সব প্রমাণও রেডি। কিচ্ছু হবে না আমার, কিচ্ছু না। প্রমাণ হবে না কিছু, তোদের সব কটাকে আমি শেষ করে দেব। হবে হবে হবে, সুরেন বসাক আর হেমন্ত ভদ্র রাজসাক্ষী হলেই সব প্রমাণ হয়ে যাবে, তাই তো? অফিসার দত্ত নিজে উদ্যোগী হয়ে সিঞ্চনকে হাতকড়া পরিয়ে নিয়ে চলে গেল। বিকেলে আর্যর ফ্ল্যাটে ঘরোয়া আলোচনায় আর্য রাজবীরকে জিজ্ঞেস করল, এবার সবটা খুলে বলুন তো আমাদের। আমরা এত বছর ধরে ওই সিঞ্চনকে চিনতে পারিনি। আপনি কি করে বুঝতে পারলেন যে এই পুরুষ সিন্ডিকেটটার বস আসলে সিঞ্চন, যেখানে পুরো কেসটা সলভ হয়ে গিয়েছিল? প্রথম থেকেই বলি, একদম শুরুতে যখন সিঞ্চন সন্দেহের তীর ঘোরানোর জন্য অফিসার দত্তর সঙ্গে শালিনীর সম্বন্ধের কথা বলে, তখন আমিও ওকে ভালো মানুষই ভেবেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম অফিসার দত্তকে ইচ্ছাকৃতভাবে ফাঁসাচ্ছে কেউ। তখন সিঞ্চনের বলা কথাটা নিয়ে আমি গভীরভাবে ভাবতে থাকি। এরপর আমি লন্ড্রিতে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখি, মিসেস রক্ষিতের বাড়িরও সিসিটিভি ফুটেজ দেখি। দুটো সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারি দুটো কাণ্ড যে ঘটিয়েছে সে একজন ব্যক্তি। কারণ হাঁটার ধরন। আপনারা কেউ লক্ষ্য করেছেন কিনা জানি না, সিঞ্চন যখন হাঁটে তখন বাম পায়ের দিকে শরীরটা একটু হেলিয়ে হাঁটে। সম্ভবত ওর হাঁটুতে কোনো প্রবলেম আছে। হ্যাঁ, অনেক ছোটতে একটা অপারেশন হয়েছিল, সেই থেকেই। সিসিটিভি ফুটেজ যে ফাইল চুরি করছে
তার লন্ড্রি থেকে যে আর্য নীল পোশাক নিয়ে আসছে, দুজনের হাঁটার ধরন আর সিঞ্চনের হাঁটার ধরন এক। এরপর মিসেস রক্ষিত অদ্ভুতভাবে আমাকে অ্যাটাক করে নিজেই পালাতে গিয়ে ট্রাক চাপা পড়ে মারা যান। আমি তখনও বিষয়টা নিয়ে সন্দেহ করিনি। এরপর কেস জেতার পরের দিন সিঞ্চনের সঙ্গে যখন আমার কথা হয়, তখন ওর হাঁটার ধরনটা আমার নজরে আসে, আর তখনই আমার সবটা তালগোল পাকিয়ে যায়। আমি মিসেস রক্ষিতের বাড়িতে ছুটে যাই আর জানতে পারি পিহুকে পাওয়া যাচ্ছে না। এরপর মিসেস রক্ষিতের কাছ থেকে পাওয়া অজয় রক্ষিতের পিএ কাম বডিগার্ডকে ফোন করে পৌঁছে যাই সেই হোটেলে। অজয় রক্ষিত এবং মিসেস রক্ষিত বিয়ে করে যে হোটেলে উঠেছিলেন, সেখানে একটু খোঁজখবর নিয়েই জানতে পারি স্থানীয় এক বনদেবীর মন্দিরে মিস্টার আর মিসেস রক্ষিতের বিয়ে হয়েছিল। তবে কোনো আইনি বিয়ে তাদের মধ্যে হয়নি। এমনকি ওদের দুজনের বিয়ে নিজের চোখে দেখেছে এমন এক প্রবীণ মানুষকে ডেকে ও কথা বলে তার ভিডিও কালেক্ট করি। ও মাই গড! তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে চিঠিতে লেখা আমরা বিবাহিত নই এই কথাটা মিথ্যা। কিন্তু খামোখা কেন একজন মানুষ তার নিত্যদিনের ডায়েরিতে মিথ্যে লিখতে যাবেন, যদি না তার কাউকে ভুল ইনফরমেশন দেওয়ার থাকে? এক্স্যাক্টলি, ঠিক এই প্রশ্ন আমার মাথাতেও এসেছিল আর্য। আমিও ভাবতে বসেছিলাম, তবে কি মিসেস রক্ষিত এই চিঠি লেখার সময় জানতেন পরবর্তীতে কি হতে চলেছে? এই চিঠি কি প্রকারান্তরে কারোর বদলে দেওয়া, যাতে তার অ্যাক্সিডেন্টের পরেই চিঠি পড়লে তাকেই বস বলে সন্দেহ করা যায়? আর একজন বস কেন তার অধস্থন কর্মচারীকে বিয়ে করবেন, এই প্রশ্নের মীমাংসা করতেই তাদের সামাজিক বিয়েটাকে মিথ্যে বলে দাবি করা। এই সম্ভাবনা মাথাতে উঁকি দিতেই আমি অফিসার দত্তকে আমার সন্দেহের কথা খুলে বলি এবং মিসেস রক্ষিতের ডায়েরি চেয়ে পাঠাই। সত্যি মিসেস রক্ষিতকে কিন্তু আমারও অতটা হার্মফুল লাগেনি। কেস চলাকালীন উনি দু একবার হাজব্যান্ডের সঙ্গে এসেছিলেন। বারবার মনে হয়েছে উনি কলের পুতুলের মতো কথা বলছেন। ওনাকে যে কথা শিখিয়ে দেওয়া হয়েছে সেগুলোই উনি বলছেন। ঠিক তাই, পিহুর মাথায় বন্দুক ধরে রেখে ব্ল্যাকমেল করে মিসেস রক্ষিতকে দিয়ে এই চিঠি লিখিয়েছিল সিঞ্চন, যাতে তার যাবতীয় কুকর্মের দায় মিসেস রক্ষিতের ওপর চলে যায়। কিন্তু রুক্মিণী দেবী মানে মিসেস রক্ষিত কিন্তু অতটাও বোকা ছিলেন না, কারণ চিঠি লিখতে লিখতে তিনি বুঝতে পেরেছিলেন এই চিঠি লেখার পর তাকে আর বাঁচিয়ে রাখা হবে না। যদিও সিঞ্চন তাকে বলেছিল আমার উপর হামলা করে পার্ক থেকে বেরিয়ে যেতে এবং পার্কের বাইরে তার জন্য একটা গাড়ি অপেক্ষা করবে, তাতে উঠে যেতে। কিন্তু রুক্মিণী দেবী বুঝতে পেরেছিলেন এই ডায়েরির ভাষা এমনভাবে লেখানো হয়েছে যাতে তা পরোক্ষভাবে সুইসাইড নোট হয়ে যায়। তাই ডায়েরি লেখার সময় তিনি বুদ্ধি করে কতগুলো ক্লু ছেড়ে দেন আমাদের জন্য। কেমন ক্লু? এই ক্লুয়ের কথাটা অফিসার দত্ত বলবেন। কি, আমি তো অনেক বললাম, এবার আপনি বলুন। মিস্টার সামন্তের কথা শুনে আমিও ডায়েরিটা খেয়াল করি। রুক্মিণী দেবী ডায়েরিটা লেখার সময় অন্যান্য দিনের হাতের লেখার থেকে একটু অন্যভাবে লিখেছিলেন। তার লেখার প্রত্যেকটা অক্ষর একটু জড়ো হয়েছিল, যাতে বোঝা যায় তিনি তাড়াহুড়ো করে লিখেছেন। পরবর্তীতে সেই ডায়েরি মনস্তাত্ত্বিক তিলোত্তমা বসুর কাছে নিয়ে যাওয়া হলে তিনি আবার বলে দেন, মিস্টার সামন্ত, এই লেখা পড়ে তো মনে হচ্ছে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে লেখা। মানে মনের স্বাভাবিক অবস্থায় কেউ এত এঁকিয়ে বেঁকিয়ে হাত কাঁপতে কাঁপতে লেখে না তো। ওয়েট, ডায়েরির মধ্যে আরেকটা জিনিস খেয়াল করেছেন? এই দুটো অক্ষর। আমার এবং মিস্টার সামন্তর চোখ এড়িয়ে গিয়েছিল অন্য ক্লুটা, কিন্তু রুক্মিণী দেবী এতটাই বুদ্ধিমতী ছিলেন যে ওই লেখার মধ্যে তিনি বসের নাম যাতে আমরা বুঝতে পারি তা একটা হিন্টস দিয়ে গেছিলেন। কিরকম অফিসার দত্ত? আমি তো ভাবতেই পারছি না। সাদামাটা একজন মহিলা। সাদামাটা মহিলারাই যখন বিপদের মধ্যে পড়ে তখন তারাই অসাধারণ হয়ে ওঠে আর্য। অফিসার দত্ত এবং আমি যেটা বুঝতে পারিনি সেটা মনস্তাত্ত্বিক তিলোত্তমা বসুর নজরে আসে। উনি আমাদের প্রথম বলেন এবং ওনার কথা শুনে আমরা পুরো ডায়েরিটাকে চেক করে দেখতে পাই ওনার আগের লেখাতে উনি দুটো অক্ষর যেভাবে লিখেছিলেন সুইসাইড নোটে সেই দুটো অক্ষর একদম নতুন করে লিখেছেন। এমনভাবে লিখেছেন যাতে সেই দুটি অক্ষর পড়ে মনে হবে পুরো লেখার মধ্যেই দুটি অক্ষর অন্য কেউ এসে লিখে দিয়ে গেছে। আর সেই দুটো অক্ষর হলো স আর ন। ভেবে দেখুন, সিঞ্চনের নামের শুরুতে স আর শেষে ন। অর্থাৎ আমরা যদি ভাবতে বসি যে উনি কেন এই দুটো অক্ষরকে একদম অন্যভাবে লিখেছেন, তাহলে আমরা হয়তো বস অব্দি পৌঁছাতে পারবো। তারপর অফিসার দত্ত সিঞ্চন কিছু স্বীকার করলো?
করবে আবার না, সব স্বীকার করেছে। অজয় রক্ষিত সুরেশ ভদ্রর খুন থেকে শুরু করে রুক্মিণী দেবীকে ভয় দেখিয়ে সুইসাইড নোট লেখানো এবং সবশেষে খুন করা, আমাকে আর আর্যকে ফাঁসানো আর ড্রাগ পাচারের ব্যবসা, সবটাই। কোর্টে আবার উল্টো সুরে গাইবে না তো? অবশ্য গাইলেও অসুবিধা নেই। রুক্মিণী দেবীকে যে ট্রাক চাপা দিয়েছে তাকে ট্রেস করা গেছে তো, ওই ড্রাইভারের সাক্ষী নিয়ে নেবে। একদম। তবে আমার ভাবতে খারাপ লাগছে আর্য, আপনার মতো একজন উকিল, আপনার স্ত্রীর মতো একজন ভালো মানুষ এবং সর্বোপরি আপনার শ্বশুর মশাই শাশুড়ি এত ভালো, আর আপনার সম্বন্ধে কিনা, সত্যি এটা ভাবলেও খারাপ লাগছে। অফিসার দত্তর কথা শুনে শালিনী মুখটা চুন করে বলল, কি আর করা যাবে, সবই কপাল। মাম্মা আমার বাপি সবটা শোনার পর থেকে একদম চুপ হয়ে গিয়েছেন, কিছুতেই ওনাদের স্বাভাবিক করতে পারছি না। হয়তো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। আচ্ছা অফিসার, কোর্টে কি আমার মাম্মা আমার বাপিকেও ডাকা হবে? কোর্টের কথা তো আপনার স্বামী ভালো বলতে পারবেন, তবে আমি আমার দিক থেকে চেষ্টা করব এই বৃদ্ধ বয়সে ওদের নিয়ে যেন টানাটানি না হয়। আচ্ছা তাহলে উঠি। মিস্টার সামন্ত, যাবেন তো নাকি? তাহলে চলুন, আমি বরং আপনাকে ছেড়ে দিয়ে তারপর থানায় যাব। রাজবীর সোফা থেকে উঠে বললেন, চলুন, আসছি। তাহলে আবার পরে দেখা হবে নতুন কোনো কেসে। আর্যর ফ্ল্যাট থেকে বেরোনোর ঠিক পর মুহূর্তেই রাজবীরের ফোনটা বেজে উঠল। আচ্ছা, হ্যাঁ রাজবীর সামন্ত বলছি। কেস হিস্ট্রিটা বলুন।